যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। সেই কারণে আমাদের যেটা করতে হয় আগে, আচ্ছা ওটা সমস্যা নেই। আচ্ছা, যেটা বিষয় হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে, এই ভিজিটিং কার্ড করার সময় এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো সুন্দর করে মেনটেন করতে হবে। তো আমরা আজকে ভিজিটিং কার্ড শুরু করব। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সবাই একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, কারণ আজকে থেকে আপনাদের একদম প্রফেশনালি ক্লাস শুরু। এবং আমরা আশা করব যে ভিজিটিং ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কাজ করার উপযোগী হয়ে যাবেন এবং কাজ শুরু করে দেবেন। এবং আমাদের আগের ক্লাসগুলোতে এমনও রেকর্ড আছে যে 2 মাস 2.5 মাসের মাথায় স্টুডেন্টরা একদম ইনকাম শুরু করে, ঠিক আছে, একদম ওই ব্যাচে স্টুডেন্টস 10 জনের মধ্যে 7 জনকে 8 জনের ইনকাম শুরু হয়ে গেছিল, ঠিক আছে। তার মানে ওরা খুব সিরিয়াসলি ক্লাসগুলো করছিল এবং প্র্যাকটিসটা সেই লেভেলে করছিল। সেই কারণে আমরা বলবো যে আপনারা খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে ক্লাসগুলো ফলো করেন আজকের পর থেকে, এবং এই ডিজাইনগুলো, এই ক্লাসগুলো আপনাদের বাকি সময়টাতে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছি, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আচ্ছা, ওগুলা টুকটাক বিষয়গুলো যখন আমরা বলি, ওগুলো যেটা হচ্ছে যে আমরা ফাইবারে গিগ খুলে দেবো আপনাদেরকে। ভিজিটিং কার্ডটা করার পরে ওখানে আমরা প্রথমে দুটো গিগ দেবো, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিভিউয়ে গিগ দিব আর ভিজিটিং কার্ডে গিগ দিব। তো গিগ দেওয়ার আগে সময় আমরা এগুলো সব আবার দেখাই দিব যখন ব্যাকগ্রাউন্ড রিভিউয়ে গিগ দিব। আচ্ছা, এগুলো, হ্যাঁ, এগুলো বিষয়গুলো দেখা যাবে। ম্যানিপুলেশনের তেমন কোনো কাজ পাবেন না আপনি কখনো মার্কেট প্লেসে। ম্যানিপুলেশন দিয়ে আপনি কখনো কোনো কাজ পাবেন না। হ্যাঁ, তাই হোক, কিন্তু ম্যানিপুলেশন করতে গেলে ওই 2-1টা জিনিস জানা যায়। সেটা হচ্ছে যে সিলেক্ট, আপনার হচ্ছে যে মাস্কিংয়ের যে বিষয়টা, ওটা জানা যায়, ওটা অনেক সময় কাজে লাগে। তবে ডিজাইনের ক্ষেত্রে এগুলো ডিরেক্টলি কাজে লাগে না, এডিটিংয়ের কাজ করলে তখন কাজে লাগে। আপনারা দেখেন না, তাহলে বুঝবেন যে আসলে ওইগুলোর কোনো ব্যবহার হয় কি না। এটা আজকে থেকে শুরু হলো, মনে করেন আমাদের আরও নেক্সট 3টা মাস যে ডিজাইন নিয়ে আমরা ক্লাস করবো, আপনি আমাকে দেখেন, বলেন তো ভাই যে আজকে কাজে লাগছে, মানে ওই কাজগুলো। হ্যাঁ দেখো, আজ সমস্যা নেই, দেখাবো। কারণ হচ্ছে যে ওইটা করতে গেলে একটু প্রবলেম যেটা হয়, ভার্সন ভেদে আবার অপশনগুলো আলাদা। আপনারা যদি সবাই 2015 ইউজ করেন, তাহলে আমাকে 2015-তে দেখাইতে পারবেন। আমরা তো 2015 ইউজ করি না, আমরা ইউজ করি 2018-20। 2018-20-এ রিফাইনেজের অপশনে নেই, এটা আপডেট হয়ে গেছে সিলেক্টেড মাস্ক, অপশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাইতে গেলে আমাকে 2015টা ইনস্টল করে তারপর আপনাদেরকে দেখাইতে হবে, ঠিক আছে। এই 18 আর 15 আপনি খুঁজে পাবেন না। আমি যদি 18তে আপনার দেখাই, আপনি বাসায় দেখবেন আমার এখানে তো অপশনে নেই, ওই অপশনটা নেই। এই জন্য আমি দেখাচ্ছি না। ওটা আপনাদেরকে একদিন যেটা করবো যে অথবা যে কোনো কেউ একদিন আপনাদের একটা ল্যাপটপ যদি কারো থেকে নিয়ে আসবেন, যাদের ল্যাপটপে 2015টা সেট আপ দেওয়া আছে, সেটাতে দেখাই দেবো, ঠিক আছে। আর তা না হলে আমি একদিন আমার এখানে 2015 সেট আপ দিয়ে আমি, আচ্ছা, তাহলে সবাই মনোযোগ দেন। আমরা যেটা করতেছি, আমরা আজকে থেকে ডিজাইনের ক্লাস শুরু করতেছি। আমরা শুরুতেই যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ভিজিটিং কার্ড। এই ভিজিটিং কার্ড খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ডিজাইনারদের জন্য। যারা ফ্রিল্যান্সিং করবেন, আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, আমি আমার 4 বছরের এই ফ্রিল্যান্সিং লাইফে শুধু ভিজিটিং কার্ডের ডিজাইন করে $15,000 বেশি ইনকাম করছি, শুধু ভিজিটিং কার্ড, ঠিক আছে। অনলি ভিজিটিং কার্ডের ডিজাইন করে $15,000 ইনকাম করছি। তাহলে আপনারা এখন গুরুত্ব দিবেন কি দিবেন না সেটা আপনাদের ব্যাপার। এবং ভিজিটিং কার্ডটা আমার কাছে কেন করতে ভালো লাগে, আমি কিন্তু লোগো করতে পারি, অন্যান্য বিষয়গুলো করতে পারি। এখন এখানে বিষয়টা হচ্ছে যে ভিজিটিং কার্ড এমন একটা টপিকস যেটা রিসেলেবল, বারবার বিক্রি করা যায়। কথা বোঝেন, একটা ডিজাইন আপনি করছেন, একটা বায়ারকে দেখাইছেন, ওর পছন্দ হয় নাই, ফেলাই দিতে হয় না, রেখে দেই, আবার নতুন কোনো কাজ নামে সেখানেও দেখাই। যতক্ষণ না বিক্রি হয় ততক্ষণ ওটা দেখাই দিয়েই থাকে। তার মানে একবার একটা ডিজাইন করলে আপনি ধরে নেন ওটা কোনো না কোনো দিন ওটা বিক্রি হবেই, কনফার্ম, বিথা যাবে না। কিন্তু লোগোর ক্ষেত্রে আপনি একটা কোম্পানির জন্য লোগো করলেন, ওর পছন্দ হলো না, ওটা বাতিল, আর ওটা নিয়ে কোনো কাজ হবে না। উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে বলি, দেখেন আমি গতকালকে রাতে একটা লোগোর কাজ করলাম, আল্লাহর রহমতে বাইরের পছন্দ হয়েছে। এটা বাজার ছিল $300। হ্যাঁ, এটা ছিল এমপ্লয়ি ফর্ক লিফট ট্রেনিং, এইটা একটা লোগো। আচ্ছা বলেন, এই লোগোটা আমি অন্য কোথাও কাউকে দিতে পারবো? তার কোম্পানির সাথে এই কোম্পানির কোনো মিল আছে? এই হচ্ছে যে বিভিন্ন ধরনের আপনার এই যে কাস্টমস হাউসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যারি করা, এই কাজগুলো করে ওরা। হ্যাঁ, তো এই গাড়িটা কীভাবে চালাইতে হয়, এটা কীভাবে মেনটেন করতে হয়, সেইগুলো ট্রেনিং দেয়, ঠিক আছে। এটাকে বলা হয় ফর্ক লিফট। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে গাড়িটা,
এটা এই গাড়িটা কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে এটা জিনিসটা উপরে তুলতে হয়, এগুলো তারা ট্রেনিং দেয়। আচ্ছা, তো আমি ওইটা লোগোটা কালকে রাতের বেলা দিলাম, ভোরের দিকে সে বলতেছে যে হ্যাঁ আমার ডিজাইনটা তার পছন্দ হয়েছে। এখানে টোটাল 2662টা এন্ট্রি করছিল, 2662টা, তার মধ্যে আমারটাই তার পছন্দ হয়েছে। তা এখন দেখেন লোগোর ক্ষেত্রে আমি মনে করি এই যে লোগোটা করলাম, এটা যদি তার পছন্দ না হতো তার মানে এটা বাতিল, আর ওটা আমি কোনো দিনও বিক্রি করতে পারবো কি পারবো না সেই নিশ্চয়তা থাকতো না। তাই বলে যে আমরা লোগো করি না তা না, লোগো করি। যখন মনে করেন যে কাজ থাকে না তখন লোগোর কাজ করি, বড় বাজেটের লোগো হলে ট্রাই করি। তাই আমি যদি এখানে এন্ট্রিটা না দিতাম কি হইতো, এখানে ওই এই পসিবিলিটি আসতো $300 ইনকাম করার, আসতো না। তার মানে আমাদেরকে কাজ করতে হবে। তো সেদিক থেকে আমি যদি আবার ভিজিটিং কার্ডের কথা বলি, উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে দেখাই, দেখেন এইটা একটা ভিজিটিং কার্ড। আমি এই মাসের গত মাসের শুরুতে 99 একটা মার্কেট প্লেস আছে, সেখানে এই ভিজিটিং কার্ডের ডিজাইনটা আমি $175 বিক্রি করলাম। দেখেন মজার বিষয়টা দেখেন, ডিজাইনটা একটু মনোযোগ সহকারে দেখেন। এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। তাহলে এখানে আমরা কি করছি, এখানে আমরা লোগো ইউজ করছি, এখানে একটা শেপ ইউজ করছি, এখানে নাম টাইটেল দিছি, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন ইউজ করছি, আর একটা লোগোর একটা পার্টকে আমরা অর্ধেকটা এই পাশে রাখছি আর অর্ধেকটা এই পাশে রাখছি, পিছনে আবার এই কালারটা করে দিচ্ছি। তাহলে এটা একটা আমি $170 বিক্রি করলাম। আবার মজার বিষয় দেখেন, গতকালকে একটা ডিজাইন ক্রাউড নামে আর একটা মার্কেট প্লেস আছে, সেখানে আমি আবার সেম ডিজাইনটা আর একটা লোককে দিছি, ওরও পছন্দ হয়েছে, ও $100 দিয়ে নিল আবার। তাহলে দেখেন আমাকে কি কাজ করতে হয়েছে সেটার জন্য, দেখেন আমি আপনাকে দেখাই যে ওটার জন্য আমাকে মাত্র আমার সময় লাগছে 3 থেকে 4 মিনিট, জাস্ট এডিট করতে যা সময়টা লাগছে 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, দেখেন ঠিক আছে, ওখানে ছিল হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর এখানে আমি ওকে দিছি হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। দেখেন এই যে ফ্রন্ট সাইড, এই যে লোগো, এই শেপটায় শেপেই আছে, নামও যা আছে তাই আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন সব আছে, লোগোটার জাস্ট অর্ধেকটা এই পাশে দিচ্ছি আর এই যে ব্যাক সাইড, আর লোগোটার অর্ধেক এই পাশে, তার নাম এটা সে $100 দিয়ে কিনে নিল। তার মানে কি একটা ডিজাইন আমরা বহুবার বিক্রি করতে পারি, রিসেলেবল, এটাকে বলা হয় রিসেলেবল ডিজাইন। এখন লোগোর ক্ষেত্রে একটা লোগো আপনি আর এক জায়গায় বিক্রি করলে সমস্যা কি হতে পারে? লোগো হচ্ছে একটা ব্র্যান্ড আইডেন্টিটি, একটা কোম্পানির পরিস্থিতি। এখন ধরেন গ্রামীণ ফোনের একটা লোগো, এখন রবি এসে ওই লোগোটা বানাইলো, পারবে ইউজ করতে? কারণ একটা লোগো মানে হচ্ছে একটা কোম্পানির আইডেন্টিটি, আমরা কখনোই একটা লোগো আর এক জায়গায় বিক্রি করতে পারবো না। এখন কোনো কারণে যদি আপনি একটা লোগো 2 টুকরে আরেকজনের বিক্রি করছেন, কোনো কারণে যদি সেটা জানাজানি হয়ে যায়, তাহলে জানেন আপনার বিরুদ্ধে সে একদম অ্যাকশন নিতে পারে, লিগাল অ্যাকশন। কারণ হচ্ছে যে একটা লোগো সেই কোম্পানিটার কত জায়গায় সে ইউজ করছে, কত প্রজেক্টে সে ইউজ করছে, কত ডিল করতে গিয়ে সে ইউজ করছে, এই লোগোটার কারণে সাথে সমস্ত কিছু বাতিল হয়ে যেতে পারে যদি সে ধরা পড়ে যে এই লোগোটা আর একটা কোম্পানির কপি লোগো। তার মানে সে আপনার বিরুদ্ধে চাইলে $1,00,000 মামলা করে দিতে পারে, এরকম ঘটনা আছে। ঠিক আছে, ওয়ার্ল্ডের সেরা যে লোগো ডিজাইনার ছিল, সে এত টাকা ইনকাম করছে, শেষ বয়সে গিয়ে একটা কপি লোগোর কারণে সব তার চলে গেছে। ঠিক আছে, নামটা এই মধ্যে মনে করতেছে না, একটা কপি লোগোর কারণে একটা কোম্পানিকে একটা লোগো কপি করে দিছিল, কপি লোগো দিছিল, সেটা সে ধরা পড়ছে এবং তার বিরুদ্ধে ওরা এত টাকার মামলা করছে যে ওর সমস্ত সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরেও সেটা হয়নি। এই হচ্ছে লোগোর বিষয়টা। অর্থাৎ লোগোর বিষয়টা খুব সেন্সিটিভ, আপনি লোগো নিয়ে কাজ করতে গেলে খুব কেয়ারফুলি সেন্সিটিভলি ইউজ করতে হবে। তবে বাঙালি তো আমরা আবার এগুলো ধার ধারি না, একই লোগো দেখা যায় যে কত জায়গায় যে বিক্রি করতেছে, কিন্তু হচ্ছে তুই আমেরিকাতে যে কী করিস কর, এই হচ্ছে কাহিনী। কিন্তু এটা করা যাবে না, আমরা এই বিষয়গুলো একটু কেয়ারফুলি ইয়ে করবো। তবে কতগুলো লোগো আছে জেনেরিক লোগো বলা হয়, এগুলোকে জেনেরিক, সেগুলো দেখা যায় যে অসংখ্যবার বিক্রি হয়, বায়ার আবার পছন্দও করে। এখন আমাদের কী করা, পছন্দ হলে তো কিছু করার নেই। আচ্ছা, যাই হোক, তো আমরা এই কারণে ভিজিটিং কার্ডের প্রতি একটু গুরুত্ব দিব। এখন এই ভিজিটিং কার্ডটা করতে গেলে আমরা যা যা করতে হয় আমরা মনোযোগ সহকারে সেটা দেখি। আচ্ছা, এটা করতে গেলে প্রথমে আমাদের কী করতে হবে, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। একটা ভিজিটিং কার্ডের ডিজাইন শুরু করতে গেলে, কারণ ভিজিটিং কার্ডটা তো আপনার আগে থেকে করা ছিল না, করা ছিল আপনার কম্পিউটারে করা আছে নাই, তার মানে আপনি আজকে থেকে শুরু করবেন একদম নতুন করে ভিজিটিং কার্ড ডিজাইন করা। তাহলে এটা করার জন্য অবশ্যই আপনাকে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, কারণ আপনার কাছে আগে থেকে নাই।
এখন নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে আমরা জানি যে সেখানে আমাদেরকে কী করতে হয়, সাইজ দিতে হয়, একক দিতে হয়, রেজলিউশন দিতে হয়, কালার মোড দিতে হয়। তো আমরা এই বিষয়গুলো মেনটেন করবো। তাহলে মাস্কে মনে রাখেন যে ভিজিটিং কার্ডের আমরা কাজ করব স্ট্যান্ডার্ড মেনটেন করে, স্ট্যান্ডার্ড সাইজটা নিয়ে আমরা সবসময় কাজ করি। এর বাইরে যদি কেউ নির্দিষ্ট করে দেয় সাইজ, সেটা অন্য বিষয়, কিন্তু আমরা সবসময় কাজ করি স্ট্যান্ডার্ড মেনটেন করে। এখন সারা ওয়ার্ল্ডে ভিজিটিং কার্ডের যে স্ট্যান্ডার্ড সাইজটা মেনটেন করা হয় সেটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। মনে রাখবেন, সারা ওয়ার্ল্ডে ভিজিটিং কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাপী, শুধু বাংলাদেশে না। বাংলাদেশে এই সাইজ করে না, বাংলাদেশে আরও ছোটো করে, ঠিক আছে? বাংলাদেশে এরা এই সাইজটা কখনোই করে না, আরও ছোটো করে। কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী এই স্ট্যান্ডার্ড সাইজটা মেনটেন হয়, সেটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তার মানে আমরা যখন একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব, তখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এইভাবে 3.5 ইঞ্চি দিতে হবে উইথ, আর হাইটটা দিতে হবে 2 ইঞ্চি। তবে কখনো কখনো আবার হাইটটা 2 ইঞ্চি হবে, উইথটা হবে 3.5 ইঞ্চি। সেটা কখন হবে সেটা আমরা আবার সেটা দেখাবো আপনাদেরকে। তাহলে আমরা যেটা করব, আমরা উইথটা নেব 3.5 ইঞ্চি আর হাইটটা নেব হচ্ছে 2 ইঞ্চি, মনে রাখবেন। আর আমরা সবসময় কিসে কাজ করব, ইঞ্চিতে কাজ করব। আর যদি নির্দিষ্ট করে বায়ার বলে দেয় যে মিলিমিটারে কাজ করো, তাহলে মিলিমিটারে করবো। তাহলে আমরা যেহেতু আমরা জানি না এখন কোন সাইজে করতে হবে, সেই কারণে আমরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছি, যেটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আর রেজলিউশনের কথা আপনাদেরকে আগেও আমি বলছি যে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে অবশ্যই রেজলিউশন হবে সবসময় 300, এর নিচে কখনোই নামা যাবে না। তবে কখনো যদি বায়ার বলে যে আমাকে 400 রেজলিউশন, সেটা অবশ্যই তাকে বলে দিতে হবে। না বললে কখনো আমরা রেজলিউশন বাড়াবো না। তাহলে আমাদের রেজলিউশনটা হবে কত, 300। আর প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা বলে দিয়েছিলাম যে কালার মোডটা হবে সব সময় CMYK কালার মোড। তাহলে এই হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজের বিজনেস কার্ডের একদম অরিজিনাল যে সাইজটা। তারপরে আমরা কি করব, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। যখনই আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, তখনই আমাদের সামনে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন এই ডকুমেন্টের উপরে আমাদের যাবতীয় কাজগুলো করব। তবে যাবতীয় কাজগুলোর আগে আমাদেরকে যেটা করতে হবে, এই ডকুমেন্টটা সেট আপটা, এই ভিজিটিং কার্ডের যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আমরা প্রপারলি মেনটেন করব। কারণ আপনি সুন্দর ডিজাইন করছেন, কিন্তু আপনার যদি টেমপ্লেট মেনটেন করা না হয়, তাহলে কিন্তু ওই ডিজাইনটা প্রিন্টিং কোম্পানি রিজেক্ট করে দেবে। তো আপনারা বলতে পারেন যে এটা তো হয়েই গেলো, আর কী করার। ভিজিটিং কার্ড করতে গেলে যে আগেই বললাম অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেইটা আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। তো একটা ভিজিটিং কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, যেটা আমরা নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের সামনে যে সাইজটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, যেটা আমাদের প্রিন্ট করার পরে আমাদের পকেটে আসে, ঠিক আছে? এখন যেটা কথা হচ্ছে যে এই যে ভিজিটিং কার্ডটা যে আপনি প্রিন্টিং কোম্পানির কাছে পাঠাইলেন, ওরা কাটবে কোথায়, কাটবে কোন জায়গাটা, এটা অংশ যদি আপনি কাটতে চান, আপনি এটা কাগজের আপনি মনে করেন যে মাঝখানে প্রিন্ট করছেন, তাহলে আপনাকে কাটতে হবে না, বাইরে জায়গা থাকতে হবে না। জায়গা যদি না থাকে, তাহলে আপনি কাটবেন কীভাবে? তাহলে সেই কারণে যেটা করতে হয়, এই ভিজিটিং কার্ডে আমাদেরকে ব্লিড এরিয়া অ্যাড করতে হয়, ব্লিড এরিয়া, ঠিক আছে? মানে যে জায়গাটা ওরা কেটে ফেলে আমাদেরকে এই অ্যাকচুয়াল সাইজটা দিয়ে দেবে। তাহলে মনে রাখবেন যে ভিজিটিং কার্ডের 3টা পার্ট হয়। ভিজিটিং কার্ডের পার্ট হচ্ছে 3টা। একটা হচ্ছে ট্রিম এরিয়া, ট্রিম পার্ট মানে যেটা হচ্ছে কাটার পরে আপনার কাছে আসবে, আর একটা হচ্ছে ব্লিড এরিয়া সহ, আর একটা হচ্ছে সেফটি এরিয়া সহ। তাহলে ভিজিটিং কার্ডের পার্ট হয় 3টা, একটা হচ্ছে সেফটি এরিয়া, একটা ট্রিম এরিয়া, আর একটা ব্লিড এরিয়া। 3টা পার্ট মিলে একটা ভিজিটিং কার্ড হয়। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রিম এরিয়া। এখন আমরা যেটা করব, এখন এটা যদি একটু সাদা ব্যাকগ্রাউন্ড হয়, এখন আমি যদি এটা সাইজ বাড়াই, আমরা বুঝতে পারবো না। আমরা সেজন্য কী করবো, এটা একটা বাউন্ডারি দিই। কী করবো, রুলার থেকে একটা গাইড নিয়ে আসবো, রুলার থেকে একটা গাইড এখানে নিয়ে চলে আসলাম। তাহলে এই যে বাউন্ডারি দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ট্রিম এরিয়া, যেটার সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন যদি ব্লিড এরিয়াটা অ্যাড করতে হয়, তাহলে সেটার পরিমাণটা কতটুকু হবে, কতটুকু আমরা অ্যাড করব। তাহলে মনে রাখেন যে একটা ভিজিটিং কার্ডের ফাইনাল সাইজ হচ্ছে 3.75 ইঞ্চি বাই 2.25 ইঞ্চি। তার মানে উভয় দিকে আমাদেরকে 0.125 ইঞ্চি করে বাড়াইতে হবে, 0.125 ইঞ্চি। তাহলে দুইটা যোগ করলে, ডান দিকে বাম দিকে মিলে যোগ করলে কি হয়ে যায়, 2.25। আর উপর নিচে যখন আমরা বাড়াই, সেটা কি হয়, 3.75, ঠিক আছে? মানে আমরা চতুর্দিকে 0.125 করে যদি বাড়াই, তাহলে যে সাইজটা পাবো সেটা হচ্ছে ব্লিড এরিয়া। এখন ওইটা আমরা কোথা থেকে বাড়াবো, কীভাবে বাড়াবো?
এখন এটা করার জন্য আমরা যেটা করব, আমরা কোথায় যাব, ইমেজে চলে যাব। দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে এবার? আচ্ছা, এটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে ইমেজে। কোথায় যাব? ইমেজ। আচ্ছা, আমরা এই ইমেজ অপশনে গেলাম। ইমেজ অপশনে গিয়ে দেখেন এখানে অপশন আছে ক্যানভাস সাইজ। এই ক্যানভাস সাইজের শর্টকাটটা দেওয়া আছে অল্টার কন্ট্রোল সি। আমরা যদি কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল সি প্রেস করি তাহলে দেখেন আমাদের সামনে ক্যানভাস সাইজটা চলে আসছে। ক্যানভাস, এটা হচ্ছে আমাদের ক্যানভাস, যে ক্যানভাসের উপরে আমরা আমাদের পরবর্তী ডিজাইনগুলো করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে সাইজটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন আমি বললাম যে ব্লিড এরিয়া সহ আমার ভিজিটিং কার্ডের সাইজটা কত? 3.75। তাহলে এখন আমি যদি এটাকে করে দিই 3.75 আর হাইটটাকে করে দিই 2.25 দিয়ে যদি আমি ওকে প্রেস করি তাহলে দেখেন বাইরে আরও একটা এক্সট্রা অংশ অ্যাড হয়ে গেল। এই যে এক্সট্রা অংশটা অ্যাড হইল এটাই হচ্ছে আমার ব্লিড এরিয়া। তার মানে আমার এইটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, আর বাইরের যে অংশটা আছে সেটা কি করবে, ওরা প্রিন্ট করার পরে বাইরের অংশটা কেটে ফেলবে। তার মানে ওরা যে পেপারটা ইউজ করে প্রিন্ট করার সময় ওরা 3.75 বাই 2.25 পেপার ইউজ করে। এই ধরনের ছোটো ছোটো করে কাগজ ওরা কেটে রাখে, ওইভাবে করে সাইজ করা থাকে। আমরা যখন ভিজিটিং কার্ড প্রিন্ট করি তখন ওরা ওইভাবে কাগজগুলো দিয়ে প্রিন্ট করে, করার পরে এই বর্ডার বরাবর ওদের ওইভাবে মেশিনে সাইজগুলো দেওয়া থাকে, নির্দেশনা দেওয়া থাকে, এই বর্ডার থেকে ওরা কেটে ফেলে। সেই কারণে আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে ব্লিড এরিয়া সহ টেমপ্লেট তৈরি করতে হয়। আমি যদি এটা বিজনেস কার্ড করি এবং সেখানে যদি ব্লিড এরিয়া না রাখি, যখন আমি এটা প্রিন্টিং কোম্পানির কাছে পাঠাবো ওরা সঙ্গে সঙ্গে বলবে যে এটা দিয়ে প্রিন্ট করা সম্ভব না, আপনার টেমপ্লেটে সমস্যা আছে, টেমপ্লেট ঠিক করে নিয়ে আসি। তার মানে ভিজিটিং কার্ডের টেমপ্লেটটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের একদম বাইরের বিষয়, যে যখন আমরা প্রিন্টিং কোম্পানির কাছে পাঠাবো তখনকার বিষয় হচ্ছে এটা, যে যখন আমরা প্রিন্টিং কোম্পানির কাছে পাঠাবো তখন ব্লিড এরিয়াটার বিষয়টা থাকতেছে, ঠিক আছে। কিন্তু আমি যদি প্রিন্টিং কোম্পানির কাছে এখন না পাঠাই তাহলে ব্লিড এরিয়া নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা কখন মাথা ঘামাবো? যখন আমরা এটা প্রিন্টিং কোম্পানির কাছে পাঠাবো। আচ্ছা, প্রিন্টিং কোম্পানির কাছে কখন পাঠাবো? যখন আমার ডিজাইনটা বায়ার নিবে, কিনে নেবে, আমার ডিজাইনটা যখন উইন হবে, তাই না? তাহলে আমরা এখন এই ব্লিড এরিয়া নিয়ে খুব একটা মাথা ঘামাবো না, আমরা মাথা ঘামাবো পরে। তবে এখন আমরা শুধু প্রসেসটা শিখে রাখতেছি যে আপনার কখন ডিজাইন উইন হবে সেটা তো আমরা বলতে পারবো না। ওই মুহূর্তে আমি যদি না থাকি তাহলে কার কাছ থেকে দেখে নেব। সেই কারণে আমরা যেটা করবো, আজকে পুরো টেমপ্লেটটা তৈরি করা শিখবো, যে কীভাবে একটা ভিজিটিং কার্ডের ফুল টেমপ্লেট তৈরি করে আমরা প্রিন্টের জন্য পাঠাতে পারি, ঠিক আছে। আচ্ছা, আপনাদের সুবিধার্থের জন্য আমি এটা আরও একটু শর্টকাট করে ফেলবো, দেখেন আপনাদের কত সুবিধা করে দিই। আচ্ছা, আমরা যেটা করব, আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব যেটার সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এটা তৈরি হয়ে গেল। এখন আমরা পুরো টেমপ্লেটটা তৈরি করব। আচ্ছা, এটা করার জন্য আমরা ম্যানুয়ালি না করে আমরা যে কাজটা করব সেটা একবারে করব, আর কোনো দিনও করবো না। বাকি কাজটা সফটওয়্যার অটোমেটিক করে নেবে। সেটা করার জন্য আমরা যেটা সাহায্য নেব সেটা হচ্ছে অ্যাকশন। উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে দেখবেন এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাকশন। আমরা এই অ্যাকশনটাতে ক্লিক করব, ঠিক আছে। অ্যাকশনটাতে ক্লিক করার পরে এদিকে দেখবেন আপনার এদিকে অপশন চলে আসছে। এখন আপনার কাছে এগুলো ডিফল্টভাবে এগুলো থাকবে না, এইরকম থাকবে, ডিফল্টভাবে এরকম থাকবে অ্যাকশনে। আমরা যেটা করব, এখান থেকে ডিলেটের পাশে দেখবেন একটা নতুন অপশন দেওয়া আছে নিউ অ্যাকশন, ক্রিয়েট নিউ অ্যাকশন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ফাংশন কি দেখাই দেবো। আমাদের কিবোর্ডে দেখবেন উপরের দিকে অনেকগুলো ফাংশন কি দেওয়া আছে, F1, F2, F3। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার কোন কিটা ফাঁকা আছে। এই ফাংশন কিগুলো কিন্তু ফাঁকা থাকে না। আপনি আমার কম্পিউটারে যদি আপনি F3 চাপেন, কম্পিউটার অফ হয়ে যাবে, ওটা স্লিপ বাটন। এখন এক একজনের কম্পিউটারে এক একজনের ইয়েতে এক একভাবে সাজানো থাকে। ডেস্কটপের ক্ষেত্রে সেটা থাকে না, ল্যাপটপের ক্ষেত্রে থাকে, ঠিক আছে। আপনারা যারা ডেস্কটপ ইউজ করেন তাদের কোনো সমস্যা নেই, তারা যে কোনো বাটন ইউজ করতে পারেন F5 বাদে। F5টা ইউজ হয় রিফ্রেশের ক্ষেত্রে। তাহলে আমরা এখন যেটা করলাম, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে F2টা ফাঁকা আছে। আপনারা আপনাদের ফাঁকা দেখে সেট করে নেবেন। আপনি দেখবেন যে কোনটা চাপলে কাজ করে না, দেখবেন যে F1, F2 চাপবেন কোনো কাজ হবে না। আর হ্যাঁ, এই যে আপনি দেখেন কিবোর্ডের উপরে দেওয়া আছে F1, F2, F3 বাটনগুলো দেওয়া আছে না, এখান থেকে যেটা চাপলে আপনার কোনো কাজ হবে না সেটাকে আপনি আপনার অ্যাকশনের জন্য রেখে দেবেন। হ্যাঁ, আগে একটু চেক করে নেবেন। যেমন আমার এখানে F2 চাপলে কোনো কাজ হয় না,
ঠিক আছে, কোনো কমান্ড নাই, কোনো কমান্ড সেট করা নেই। তাহলে আমি এখানে যদি এখন ফাংশন কিটা F2 দেখাই দিই তাহলে কোনো সমস্যা হবে না। জাস্ট F2 দিয়ে আমি কী করলাম, রেকর্ড বাটনে ক্লিক করলাম। তাহলে দেখেন ফটোশপ কী করলো, রেকর্ডিং করা শুরু করে দিল। কী রেকর্ডিং, আমি যা যা করবো সব কিছু। এখন আমি কি করব, একটা ভিজিটিং কার্ডের প্রপার টেমপ্লেট তৈরি করব। ঠিক আছে, এখন এটা করার জন্য আমরা প্রথমে কি নিচ্ছি, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিচ্ছি। নেওয়ার পরে আমরা যেটা করলাম, আমরা এখানে গাইড দিয়ে দিলাম, এখানে গাইড দিয়ে দিলাম, এখান থেকে গাইড দিয়ে দিলাম, এখান থেকে গাইড দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা একটা বাউন্ডারি পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ক্যানভাস সাইজে চলে যাব। ক্যানভাস সাইজে গেলাম, ক্যানভাস সাইজে যেতে গেলে অল্টার কন্ট্রোল সি, সেখানে গিয়ে আমি উইডটা করে দিলাম 3.75 আর হাইটটা করে দিলাম 2.25। ওকে দিয়ে দিলাম। তাহলে কি হলো, সে বাইরে একটা এক্সট্রা জায়গা তৈরি করে ফেললো। আমি কি করলাম, এখানেও একটা বাউন্ডারি দিয়ে দিলাম, এখানেও একটা। এইটা বাউন্ডারি না দিলেও কোনো সমস্যা নেই, এটা একদম বাইরে, তো এর বাইরে যেহেতু আমরা আর যাবো না, তো ওটার ক্ষেত্রে বাউন্ডারিটার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া সহ। তাহলে এখন গেল এটা ব্লিড এরিয়ার বিষয়। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভিজিটিং কার্ডের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা সেফটি এরিয়া। আমরা যখন ভিজিটিং কার্ড তৈরি করি তখন আমরা ভিজিটিং কার্ডে অনেক ইম্পর্টেন্ট এলিমেন্ট ইউজ করি, যেমন লোগো ইউজ করি, কন্ট্যাক্ট ইনফরমেশন ইউজ করি, নাম ইউজ করি, কিউআর কোড ইউজ করি। তো এগুলো হচ্ছে একটা ভিজিটিং কার্ডের ইম্পর্টেন্ট পার্ট। এখন একটা লোগো আমি ইউজ করলাম, সেই লোগোটা প্রিন্ট করার পরে দেখা গেলো যে একটা অংশ কেটে গেছে, কাটার পরে, তাহলে কি আপনি সেটা নেবেন? কখনোই নেবেন না। আপনি একটা ভিজিটিং কার্ড অর্ডার দিচ্ছেন, কাটার পরে দেখা গেছে আপনার নামের একটা লেটার অর্ধেকটা কেটে গেছে, আপনি নেবেন না? নেবেন না। তার মানে কি, এখন যখন এগুলো কাটা হয় তখন একটা একটা করে কাটা হয় না, একবারে 4,000 5,000 একবারে কেটে ফেলে। 5,000 কার্ড একবারে মেশিনের নিচে রাখে, মেশিন একবারে 5,000 কার্ড কেটে ফেলে। তার মানে যদি ভুল হয় কোনো কারণে, তাহলে 5,000 কার্ড একবারে বাতিল, এবং বিশাল অঙ্কের একটা টাকা নষ্ট হয়ে যায় ওই যে অর্ডার দিল আপনার। কারণ হচ্ছে যে প্রিন্টিং কোম্পানি তার আপনার এই ডিজাইন খুলে দেখবে না, আপনি যা দেবেন তাই সে প্রিন্ট করে দেবে। এখন আপনি যদি সেফটি এরিয়া মেনটেন না করে ডিজাইন করেন, কেটে গেলে প্রিন্টিং কোম্পানি কোনো দায় দায়িত্ব নেবে না। তার মানে ওই বায়ারটা $400-500 লস হয়ে গেছে। সেই কারণে আমাদেরকে যেটা করতে হয়, একটা ডিজাইন যখন আমরা করি তখন সেফটি এরিয়া মেনটেন করতে হয়, যে ওই সেফটি এরিয়ার বাইরে আমরা কখনোই কোনো ইম্পর্টেন্ট এলিমেন্টগুলো নিয়ে যাব না, যেটা হচ্ছে লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম, টাইটেল, কিউআর কোড, এগুলো আমরা কখনো ওই সেফটি এরিয়ার বাইরে নিয়ে যাব না। শেপ নিয়ে যেতে পারি, ডিজাইন নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। ওগুলো একটু ওই কাটাকাটি হলে কোনো সমস্যা নেই, ইউজেবল, তাও ওটা ইউজ করতে পারবো। তাহলে সেটা কত, সেটার সাইজটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে 3.25 ইঞ্চি বাই 1.75 ইঞ্চি। তার মানে আমাদের যে মূল ট্রিম এরিয়াটা ছিল, মূল যে পার্টটা ছিল, সেখান থেকে আমরা কি করব, 0.125কে চতুর্দিকে বাদ দিয়ে দিব। এখন দেখেন, আমরা তো এখানে একটা ক্যানভাস সাইজ কী করছিলাম, মূল এলিমেন্ট থেকে বাড়াইছিলাম। এখন আমি কীভাবে তাহলে আবার সেটা করবো? এখন আমি যদি ওই 3.25 বাই 1.75 নিতে চাই, তাহলে আমাকে ক্যানভাস সাইজে যদি আমি কমাই, তাহলে আমার ব্লিড এরিয়াও কমে গেল। বুঝতেছেন কি বিষয়টা? আমি যদি এখন এখান থেকে যদি 3.25 করি আর এখান থেকে যদি 1.75 দিই, তাহলে কিন্তু পুরোটাই কমে ছোট হয়ে যাবে, ক্যানভাস সাইজটা ছোট হয়ে গেলো। তাহলে মানে কি, আমার ট্রিম এরিয়াটাও থাকলো না, ব্লিডিও থাকলো না, সেফটি এরিয়া চলে আসলো। তো সেটা তো করা যাবে না, আমার তো সব থাকতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে, এখন এখানে আমাকে ওই এরিয়াটা দেখাই দিতে হবে। এখন এটা আমরা বিভিন্নভাবে করতে পারি, জাস্ট এটা একটু চালাকির একটা বিষয়, আপনি কত চালাকিভাবে করতে পারেন। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, একবারে নিচের দিকে আসেন। আজকে থেকে আমাদের এই শেপ টুলগুলোর ব্যবহার শুরু হয়ে গেল। শেপ টুল, আমরা এতদিন যেগুলো টুল নিয়ে কথা বলছি সেগুলো সব এডিটিং রিলেটেড টুল। আজকে থেকে যে টুলগুলো নিয়ে আলোচনা করবো সবগুলো আমাদের ডিজাইন করার ক্ষেত্রে ইউজ হবে। তো শুরুতেই যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে রেক্টেঙ্গল টুল। শুরুতে যেটা টুল আমরা দেখতে পাই সেটা হচ্ছে রেক্টেঙ্গল টুল। এই রেক্টেঙ্গল টুলটা ক্লিক করে আমি যদি আর্টবোর্ডে অথবা আমার ক্যানভাসের এখানে নিয়ে এসে যদি ক্লিক করি একটা, তাহলে দেখেন এখানে ক্রিয়েট রেক্টেঙ্গল তৈরি করতে বলতেছে একটা রেক্টেঙ্গল তৈরি করবো আমি, যেটা সাইজ আমাকে দিতে বলতেছে। এখন আমি সাইজ জানি কত, আমার দরকার কত, আমার দরকার হচ্ছে 3.25 ইঞ্চি। এখন দেখেন ইঞ্চি সেন্টিমিটার সে সেটা বোঝে না, তাকে এটা বুঝাই দিতে হবে। ঠিক আছে, তাহলে আবার আমি ট্যাব দিয়ে পরের বক্সে গেলাম, এখানে গিয়ে আমাকে 1.75 IN-টা দিয়ে দিতে হবে। IN-টা যদি না দেন তাহলে সে পিক্সেল নিয়ে নেবে, পিক্সেলটা খুবই ছোট। তাহলে এটা করার পর আমি যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন একটা কালারটা কী আসুক সেটা আমাদের দেখার বিষয় না, এখানে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা সে নিয়ে নেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই শেপটা তো 3.25 ঠিক আছে, কিন্তু সেটা তো প্রপারলি আমার আর্টবোর্ডের মাঝখানে বসতে হবে, নাহলে তো আমি ওখান থেকে বুঝতে পারবো না যে আমার সেফটি এরিয়া কতটুকু। এটা করার জন্য আমি যেটা করবো,
কিবোর্ড থেকে আমি কন্ট্রোল এ প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ যদি আমি প্রেস করি তাহলে পুরো আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেল, মানে হচ্ছে সিলেক্ট অল। এই দেখেন সিলেক্ট অল সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল এ দিতে হয়। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে শেপটা আছে, এই যে শেপটা আমরা ক্রিয়েট করলাম, এটাকে আমাদের আর্টবোর্ডের মিডিলে, একদম প্রপারলি মিডিলে এটাকে বসাবো। এখন এটা করার জন্য আমরা যেটা করব, আর্টবোর্ডটাকে সিলেক্ট করার পরে যে শেপটা আমরা অথবা যে রেক্টেঙ্গলটা ক্রিয়েট করলাম সেইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আপনারা যখনই এটাকে সিলেক্ট করবেন তখনই দেখবেন উপরের দিকে কয়েকটা অপশন ভিজিবল হয়ে গেছে, দেখা যাচ্ছে। এগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট অপশন। এই অ্যালাইনমেন্ট অপশনগুলো আমাদের ডিজাইন করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। মনে রাখেন এখানে বেশ কয়েকটা অ্যালাইনমেন্ট আছে, তার মধ্যে প্রথম যে অ্যালাইনমেন্ট সেটা দেখতে পাচ্ছি, এটা কি নাম? অ্যালাইন টপ এজ। আমরা যদি কোনো শেপকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে একদম উপরে বসাইতে চাই তাহলে আমি অ্যালাইন টপ ইউজ করতে পারি। এর পরেরটা যেটা আমি দেখতেছি সেটা কি অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। তার মানে এই আমি যদি এটা ক্লিক করি তাহলে কোনটা ভার্টিক্যালি যাবে? এই শেপটা। কার এগেনস্টে? আর্টবোর্ডের এগেনস্টে। কারণ আমি আর্টবোর্ডটাকে দেখাই দিছি, দেওয়ার পরে বলতেছি এই শেপটাকে আমি অ্যালাইন করব। তাহলে অ্যালাইন করব কোন অ্যালাইন? ভার্টিক্যালি সেন্টার। আমি যদি এখন এটাকে ক্লিক করি তাহলে এখানে এটা কি হলো? ভার্টিক্যালি সেন্টারে চলে আসলো। এই শেপটা কোন শেপটা? এই শেপটা ভার্টিক্যালি কি হলো? লম্বালম্বিভাবে সেন্টারে চলে আসলো। আচ্ছা, আমি যদি এটাকে ক্লিক করতাম তাহলে কি হতো? এটা নিচে চলে আসতো। আমার এটার দরকার নেই, আমি চাচ্ছি এটাকে মিডিলে বসাবো। তাহলে আমার দরকার কোনটা? এইটা। সেমভাবে আমি যদি এটা ক্লিক করি তাহলে কী হবে? এটা লেফটে চলে যাবে। আমার লেফটে তো দরকার নেই, আমার সেন্টারে দরকার। তার মানে এটা আমার জন্য না। তাহলে আমি যদি এটা দেখি তাহলে এটা হচ্ছে হরিজেন্টাল সেন্টার। তাহলে আমি একবার যদি এটা ক্লিক করি আর একবার যদি এটা ক্লিক করি তাহলে কি হলো? শেপটা প্রপারলি আমার আর্টবোর্ডের একদম সেন্টারে চলে আসলো, মিডিলে চলে আসলো। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। করার পরে আমি এখন কী করলাম? আমার সেফটি এরিয়া মেনটেন করার জন্য আমি একটা গাইড নিয়ে আসলাম। রুলার থেকে একটা গাইড নিয়ে এসে এখানে একটা সীমানা নির্ধারণ করে দিয়ে দিলাম। দেখেন এখন আমি কী করলাম? কিবোর্ড থেকে আমার লেয়ার প্যানেল থেকে এইটাকে ডিলিট করে দিলাম। কোনটাকে ডিলিট করলাম? এটাকে ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে জাস্ট ডিলিট। পুরোটার আমার দরকার নেই, জাস্ট আমার উদ্দেশ্য ছিল যে আমার সেফটি এরিয়াটা বের করা, আমি বের করে ফেললাম। তাহলে এখন দেখেন, এখন যে টেমপ্লেটটা আমি পাইলাম, এখানে এই লাইনটা হচ্ছে আমার ট্রিম এরিয়া, এই লাইনটা হচ্ছে আমার সেফটি এরিয়া, আর এই লাইনটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। ঠিক আছে? তাহলে এই যে প্রপার আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, একটা ক্যানভাস ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ডের ফাইনাল সাইজ, ফাইনাল ডকুমেন্ট। আচ্ছা ভাই, আমরা যদি 3.25 থেকে শুরু করি, 3.25 পেলাম ফার্স্ট। হ্যাঁ, তাও করতে পারবো, সেক্ষেত্রেও করতে পারবো। হ্যাঁ, আবার 2.5 করে বাড়াইতে পারবেন না। এইগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি। আবার দেখেন আরও সহজভাবে করার উপায় আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা তো গেল। আবার কোনো কিছুই করতে হবে না, এটা যদি একবার করে রাখেন, এটা যদি একবার করে রাখেন। আচ্ছা দেখেন এবার কি হলো? এখন দেখেন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে। এটা আমাদের কাছে কি আছে? ব্যাকগ্রাউন্ড। তো আমরা যেটা করবো, আমরা যখন ডিজাইনের কোনো কাজ করব তখন এই ধরনের কোনো লেয়ার ইউজ করবো না। আমরা সব কিছু কী দিয়ে করবো? শেপ দিয়ে করবো। আমাদের এরকম কোনো লেয়ার থাকবে না, আমরা সব কিছু কী ইউজ করবো? শেপ ইউজ করবো। তার মানে আমাদের এখানে যেটা ব্যাকগ্রাউন্ড, আমাদের এই যে 3.75 একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমার দরকার নেই। আমি কি করব? এই শেপ লেয়ারে যাব, শেপ লেয়ারে গিয়ে এখানে ক্লিক করব। 3.75 ইঞ্চি বাই 2.25 ইঞ্চি, একদম ফুল আর্টবোর্ডের সাইজে একটা শেপ ক্রিয়েট করব। করে এটাকে ডাবল ক্লিক করে হোয়াইট করে দেবো। আচ্ছা দেখেন মজার বিষয়, দেখেন এতদিন আমরা কালার ইউজ করছিলাম, কালার চেঞ্জ করছিলাম, আমরা আইড্রপার দিয়ে কালার দেখাই দিতাম, তারপরে অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস করতাম, তাই না? কিন্তু আজকের পর থেকে মনে রাখেন, শেপ যখন আমরা ক্রিয়েট করব, শেপের কালার চেঞ্জ করতে গেলে অল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেস লাগে না। কীভাবে করতে পারি? আমরা যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করার পরে, শেপ ক্রিয়েট করলে অটোমেটিক দেখবেন শেপ লেয়ার তৈরি হয়ে যায়, এটাকে বলা হয় শেপ লেয়ার। তো শেপ লেয়ারে দেখবেন থাম্বনেইলের মধ্যে একটা বাটন দেখতে পারবেন, টাচ বাটনের মতো। এই যে ছোট্ট একটা বাটন দেখতে পারবেন, এই বাটনের মধ্যে যদি ডাবল ক্লিক করেন তাহলে কালার পিকার ওপেন হয়ে যায়। কালার পিকার ওপেন হয়ে গেলে আপনি এখান থেকে যে কালারটা তাকে দেখাই দেবেন, অটোমেটিকলি সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, ইনস্ট্যান্ট কালার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? আপনাকে আর কোনো কমান্ড দিতে হবে না, অল্টার ব্যাক স্পেস দিতে হবে না, কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে না। এখন আমরা সবসময় ব্যাকগ্রাউন্ডটা রাখবো হোয়াইট। কী রাখবো? হোয়াইট। তাহলে আমরা কী করলাম? হোয়াইট করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন এই যে শেপটা আছে, এটা কি আমার আর্টবোর্ডের প্রপারলি মিডলে আছে? নাই। আমি কী করবো? আবার সেম কাজটা করে নেব, কন্ট্রোল এ দিয়ে আবার কি সিলেক্ট করব। এই লেয়ারে থাকা অবস্থায় আমি লেয়ারের সেন্টারে একবার ক্লিক করব,
আবার হরিজেন্টালি সেন্টার একবার ক্লিক করবো। কালারটা চেঞ্জ করার কারণে আপনারা বুঝতে পারলেন না, কালারটা যদি চেঞ্জ করা না করতাম তাহলে বুঝতে পারতেন। ধরেন এটা এই অবস্থা ছিল, আমি কন্ট্রোল এ দিলাম, সিলেক্ট করলাম, এটাকে একবার সেন্টারে করলাম, হরিজেন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার আর হরিজেন্টাল সেন্টার। তাহলে কি হলো, সে প্রপারলি আমার আর্টবোর্ডের সাইজে মিশে গেল, বসে গেল। এখন আমি কি করলাম, ডাবল ক্লিক করে এটাকে হোয়াইট করে দিলাম। এখন আমি কি করলাম, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়ে এই রেক্টেঙ্গলটাকে আমি নামটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। কেন এটা করলাম, এটা করার সুবিধা হচ্ছে যে আমাদের কাছে যে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে ছিল সেটা কিন্তু ডিরেক্টলি এডিটেবল ছিল না। ওটাতে আমি চাইলেও ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করতে পারতাম না। আমাকে ওটা লেয়ার, আমাকে কী করতে হতো, ফরগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হতো, পরে আবার আমাকে সেখানে কালার অ্যাপ্লাই করতে হতো। কিন্তু এটা যদি ব্যাকগ্রাউন্ড লেয়ার হওয়ার সুবিধা যেটা হলো, এখন বাইরে এসে আপনাকে বলছে তুমি কি এটা লাইট গ্রে করে দিতে পারো, ব্যাকগ্রাউন্ডটা কেমন দেখো তো কেমন লাগে। তাহলে আমরা যেটা করতে পারি, জাস্ট পুরো ডিজাইনটা হয়ে গেছে, ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কী করলাম, লাইট গ্রে করে দিলাম। তাহলে অনায়াসে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা খুব ইজিলি চেঞ্জ করতে পারতেছি। বাইরে যদি তুমি এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করো, তাহলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমরা করতে পারতেছি ইজিলি, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সবসময় কী রাখবো, সাদা রাখবো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেলো আমার ফুল একটা ভিজিটিং কার্ডের টেমপ্লেট। এখন এখানে আরও কয়েকটা জিনিস আছে। এখন এটা যে এই যে অংশটা যে ব্লিড এরিয়া, সেটা না হয় আমরা বুঝতে পারতেছি। কীভাবে বুঝতে পারতেছি, এই গাইডগুলো থাকার কারণে। এই গাইডগুলো থাকার কারণে আমরা বুঝতে পারতেছি যে কোনটা সেফটি এরিয়া, কোনটা ট্রিম এরিয়া, কোনটা ব্লিড এরিয়া। কিন্তু যখন আমরা প্রিন্টিং কোম্পানির কাছে ফাইল পাঠাবো, অথবা কোনো বায়ারকে ফাইল দিলাম, সে নিজে নিজে প্রিন্ট করবে বাসায়, তখন কি গাইডগুলো শো করবে না। আমরা যখন বায়ারকে কোনো ফাইল দিই তখন গাইডগুলো হাইড করে দিই, কারণ গাইড থাকলে সেগুলো ঝামেলা মনে করে অরিজিনাল লুকটা পাবে না। সেই কারণে আমরা কী করি, গাইড হাইড করে দিই। তাহলে গাইড হাইড করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল সেমিকোলন চাপতে হবে, কন্ট্রোল সেমিকোলন, অথবা কন্ট্রোল এইচ, আপনি এইচ চেপে করতে পারেন, অথবা কন্ট্রোল সেমিকোলন চাপতে পারেন। এই যে এল এর পাশে যে বাটনটা আছে সেমিকোলন, তো এটা যদি আমরা চাপি তাহলে কী হবে, গাইডটা ডিলিট হবে না, সাময়িক কী হবে, হাইড হয়ে যাবে। আপনি আবার চাপলে আবার শো করবে। তাহলে আমার ডিজাইন করার সময় এটা অল টাইম কী থাকবে, ওপেন থাকবে, ভিজিবল থাকবে এই গাইডগুলো। আমি গাইডগুলো যদি না থাকে তাহলে আমি বুঝতে পারবো না যে কোনটা আমার সেফটি এরিয়া, আমার লেখা বাইরে চলে যাবে। সেই কারণে আমরা যখন ডিজাইন করি তখন সেটা অন করেই ডিজাইন করি। তো ডিজাইন করা শেষ, আমি এখন এটাকে হাইড করে তারপরে বাইরের ফাইলটা দিই। আচ্ছা, আমি হাইড করলাম, এখন বলেন তো কোনটা ব্লিড এরিয়া, এখন বুঝতে পারবেন। কন্ট্রোল এস তো সে জানে না, প্রিন্ট করার পরে কন্ট্রোল এস কোথায় পাবে। কন্ট্রোল এস তো হচ্ছে যে আপনার কিসের জন্য, স্ক্রিনের জন্য। এখন সে এই অবস্থায় প্রিন্ট করলো, এখন সে কাটবে কোথায়, তাহলে সে এখন কাটতে পারবে না। তার মানে এখন আমাদেরকে যেটা করতে হবে, তাকে ব্লিড এরিয়াটা আইডেন্টিফাই করে দিতে হবে, নির্দিষ্ট করে দিতে হবে যে ব্লিড এরিয়া এইটা। কারণ এটা করার জন্য আমরা যেটা করব, আমাদেরকে এখানে ব্লিড এরিয়াটা তৈরি করে দিতে হবে। কী করবো আমরা, ব্লিড এরিয়া তৈরি করে দেবো, যাতে করে সে ব্লিড এরিয়াটা দেখে সে কাটতে পারে। এখন এটা করার জন্য আমরা যেটা করব, আমাদের কাছে যে এই যে লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, এইটাকে আমরা ডুপ্লিকেট করেও করতে পারি, অথবা আমরা এখান থেকে নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে করতে পারি। তা ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে আমাকে আবার অ্যালাইন করতে হচ্ছে। তা সেটা করাচ্ছে আমরা এক কাজ করতে পারি, এটাকে কপি করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কী করলাম, কপি করলাম, কন্ট্রোল জে দিলে যে কোনো লেয়ার কী হয়ে যায়, ডুপ্লিকেট হয়ে যায়। এখন আমি কী করলাম, এটাকে ডাবল ক্লিক করে কালারটা করে দিলাম রেড, যেহেতু কাটবে তো কাটার জন্য আমরা একটু রেড কালার দিয়ে দিই। এখন পুরোটাই তো আর সে কাটবে না, সে কতটুকু জায়গায় কাটবে সেটা আমাদেরকে দেখাই দিতে হবে। এখন এটা করার জন্য আমরা যেটা করব, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, যেটা লেয়ারে আমাদের রেড কালারটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করব। রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করে আমি উপরের দিকে চলে যাব। এখানে দেখেন একটা অপশন আছে, পাথ অপারেশনস নামে একটা অপশন আছে। এখান থেকে গিয়ে আমি যেটা করব, এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ এটাতে সিলেক্ট করব, করে আমি যে জায়গাটুকু আমার ট্রিম এরিয়া না, সেই জায়গাটুকু দেখাই দেব। এই যে আমার যেটা দরকার, ঠিক আছে, দেখাই দিলাম। তাহলে সে কী করলো, ওখান থেকে আমার যেটা দরকার সেই জায়গাটুকু কেটে ফেললো। তাহলে থাকলো কোন অংশটুকু, শুধুমাত্র ব্লিড এরিয়া থাকলো। এখন যদি আমার গাইড নাও থাকে তাহলে সে বুঝতে পারবে না। এখন সে যদি এইভাবে প্রিন্ট করে, প্রিন্ট করার পরে সে লালের ভিতর দিয়ে কেটে ফেলবে, তাহলে সে বুঝে গেল যে এটা 3.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তাহলে এটা গেল আমাদের ব্লিড এরিয়া। তাহলে এটাকে আমরা ডাবল ক্লিক করে নামটা দিয়ে দিলাম ব্লিড, BLEED, ব্লিড।
ঠিক আছে, এখন এটা গেলো ব্লিড। তার মানে আমরা এই আইটা সবসময় অফ থাকবে, আমরা কখনোই কিন্তু ওইটা অন করে বায়ারকে ফাইল দেবো না, তাহলে আবার বলবো এই বর্ডারটা আবার কিসের। তার মানে আমরা যখন কোনো বায়ারকে ডকুমেন্ট সাবমিট করব তখন সবসময় ব্লিডের আইটা অফ থাকে, সে যখন প্রিন্ট করবে তখন সে অন করে প্রিন্ট করবে। ফটোশপ ফাইল অথবা ইলাস্ট্রেটর ফাইল যেটাই হোক না কেন, সে যখন প্রিন্ট করবে তখন সে এটা অন করে প্রিন্ট করবে, তার আগ পর্যন্ত সবসময় কী থাকবে, অফ থাকবে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এখন বায়ার বলতে পারে যে আমি এটা কর্নারগুলো রাউন্ড করব। কী করতে যাচ্ছে সে কর্নারগুলো, আর আমরা যখন ভিজিটিং কার্ড প্রিন্ট করি তখন দেখা যায় যে অনেকগুলো ভিজিটিং কার্ডের কর্নারগুলো গোলাকার রাউন্ড হয়, একটু দেখতে সুন্দর লাগার কারণে। তাহলে এইখানে আমরা কীভাবে তাহলে এটাকে রাউন্ড করে কাটতে পারবো? এখন তো এটা পুরোপুরি রেক্টেঙ্গল, তাহলে আমাদেরকে এটা করার জন্য যেটা করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছিল এটা আবার আর একটা কপি করে নিলাম। এটা কী করলাম, আবার কপি করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এখন আমি কী করলাম, ডাবল ক্লিক করে আবার এটা কালার করে দিলাম রেড। আমি আবার কী করলাম, আমার গাইডটা ফিরিয়ে নিয়ে আসলাম, কন্ট্রোল সেমিকোলন চেপে। ওপরের ব্লিকটা অফ করা আছে লেয়ারটা, এটাতে থাকা অবস্থায় এবার আমি যেটা করব, এই রেক্টেঙ্গলটাকে চাপ দিয়ে ধরলে নিচের দিকে দেখবে আরও অনেকগুলো অপশন চলে এসেছে। এর পরের যে অপশনটা সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গল। রাউন্ডেড রেক্টেঙ্গলটাকে আমি ক্লিক করার পরে, ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখবেন উপরে রেডিয়াস নামে একটা অপশন চলে এসেছে। রেডিয়াস মানে কতটুকু গোলাকার হবে, কতটুকু রাউন্ড হবে। তো আমরা ভিজিটিং কার্ডের জন্য সবসময় যেটা করবো 25 পিক্সেল দিয়ে দিব। কত দিব? 25 পিক্সেল। আচ্ছা, এটা দেওয়ার পরে আমি সেমভাবে ওই আগের জায়গা থেকে আবার সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ এটাতে গিয়ে আমি এই জায়গাটা থেকে আবার শুরু করবো, যে জায়গাটা থেকে আমার এখান থেকে শুরু করে আমি আমার ট্রিম এরিয়াটা দেখাই দেবো। তাহলে দেখেন সে কেটে ফেললো। এবার যদি আমি গাইডটিকে হাইড করি, এবার দেখেন রাউন্ড দেখা যাচ্ছে না কর্নারগুলো, তার মানে এখন সে ওই রাউন্ড কর্নার বরাবর কেটে ফেলবে। তাহলে এটা হচ্ছে, এটার নাম দিলাম আমরা রাউন্ডেড ব্লিড। এটার নাম দিলাম কি, রাউন্ডেড ব্লিড। আর এটার নাম দিলাম আমরা রেক্টেঙ্গল ব্লিড। না, আচ্ছা, রেক্টেঙ্গল ব্লিড দিলাম। দেওয়ার পরে এই দুইটা থাকবে অন করা থাকা অবস্থায়। এই দুইটাকে আমরা কি করব, দুইটা ব্লিডকে ধরে একসঙ্গে ধরবো। কীভাবে করবো, এটা ক্লিক করবো, কন্ট্রোল চেপে ধরে আর একটা ক্লিক করবো। তাহলে কী হবে, একাধিক লেয়ার সিলেক্ট হয়ে গেল। করার পরে আমরা গ্রুপ করে দেবো, মার্জ না। মার্জ করলে তো দুটো মিলে একটা হয়ে যাবে, কখনোই ওটা করা যাবে না। যখন আমরা মার্জ করবো দুটো লেয়ারে একটা লেয়ার হয়ে যাবে, তাহলে সে আলাদা করতে পারবে না। আমরা কী করবো, এটাকে গ্রুপ করে দেবো। এই যে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিলে কি হয়ে যায়, গ্রুপ হয়ে যায়। এখন আমরা এই গ্রুপটার নাম দেবো হচ্ছে ব্লিড। ঠিক আছে, জাস্ট ব্লিড নামে একটা গ্রুপ থাকলো, এবং বায়ারকে যখন দেবো তখন এটা অফ থাকবে সবসময়। ঠিক আছে, তাহলে এখন আমরা আর ওই ব্লিড নিয়ে কোনো মাথা ঘামাবো না। তাহলে এটা গেলো আমাদের ব্লিড, আর এটা গেলো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন এই যে ফাইলটা আমরা তৈরি করলাম, এটাকে যদি আমি এখন একবার সেভ করে রেখে দিই, আর সেভ করার আগে আমরা যেটা করি, আমাদের অ্যাকশনটাকে অফ করে দিই, স্টপ করে দিই। অ্যাকশনটাকে স্টপ করে দিলাম, স্টপ হয়ে গেল। এখন দেখেন এই যে এতগুলো কাজ যেটা আমরা করলাম পুরো সময় ধরে, আমি এটা অফ করলাম, আমি আর সেভই করলাম না। দেখেন, না করে আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ঠিক আছে, এখন আমি জাস্ট কিবোর্ড থেকে F2 চাপলাম, F2 পুরো কাজটা, হ্যাঁ পুরো কাজটা সে দেখেন করে ফেললো, অটোমেটিক করে ফেললো, আপনাকে আর কিছু করতে হবে না। তার মানে কি, আপনি একবার এটাকে দেখাই দিচ্ছেন, আর আপনাকে বারবার করতে হবে। ওকে, F2 আপনাকে সব পুরো কাজটা করে দিল। দেখেন না, হয়েছে না, পুরোটাই কাজ হয়ে গেছে না। তার মানে কি, আপনার কাজটা কমে গেল। এতক্ষণ ধরে খাটনি করলাম, এটা শুধু একবার করবেন, বারবার আপনারা করার প্রয়োজন নেই। এটা হচ্ছে ফটোশপের অ্যাকশন বাটনের কাজ। এই ধরনের যে ধরনের কাজগুলো আমাদেরকে বারবার করতে হয়, সেই ধরনের কাজগুলো আমরা অ্যাকশন দিয়ে একবার করে ওকে দেখাই দিতে পারি। পরবর্তীতে যখন আমাদের ওই ধরনের প্রয়োজন পড়বে, আমরা সেট করে ফেলতে পারি এই ধরনের অ্যাকশন দিয়ে। ঠিক আছে, আপনারা দেখবেন যে ওই ফটোশপে যখন যখন আমরা ওয়াশ করতে যাই, ল্যাবে যখন যাই, ওরা অ্যাকশন ইউজ করে। একটা 3 ইয়ার করা আছে, মানে পাসপোর্ট করা আছে, 3 ইয়ার করার জন্য ওদেরকে আর বারবার কাজটা করতে হয় না। অ্যাকশন সেট আপ করা আছে, পাসপোর্ট থাকলেই 3 ইয়ার হয়ে যায় অটোমেটিক, এক ক্লিক। ঠিক আছে, এটা অ্যাকশনের ব্যবহার করে করতে হয়। বুঝতে পারলাম কি সেটা? যদি সেম কাজটা বারবার করতে হয়, একই কাজ আপনাকে বারবার করতে হচ্ছে, হ্যাঁ ওদেরকে একই কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে ওরা অ্যাকশন দিয়ে করে, তাহলে খুব দ্রুত, মনে করেন যে এক ক্লিকে কাজটা হয়ে গেল। এখানে যখন কতক্ষণ ধরে আমরা কাজ করলাম, সেই পুরো কাজটা অ্যাকশনের একটা বাটনের ক্লিকে হয়ে গেল এবং দ্রুত হয়ে গেল।
এখন আপনার পিসি যদি ভালো পারফরমেন্স হয়, পিসির কনফিগারেশন ভালো হলে আরও দ্রুত হবে, একটু হলে দেখা যায় যে কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু তারপরে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট F2 চাপলেই হয়ে গেল। তার মানে কি, আমরা যদি এই ধরনের টেমপ্লেট তৈরি করতে চাই তাহলে একবার আমরা অ্যাকশন সেট করে রাখলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝে গেছে? পারা যাবে তো? তাহলে এইটা আমাদেরকে প্রপারলি এই ডকুমেন্টটা ক্রিয়েট করা শিখতে হবে, এবং আমরা যখন বায়ারকে কোনো ফাইল দিই এইভাবেই করেই ফাইল দিই। তখন আরও অনেক কিছু থাকে, কিন্তু মূল যেটা জিনিস হচ্ছে সেটা এটা থাকবেই। এই দুটো জিনিস অবশ্যই থাকবে, একটা হচ্ছে ব্লিড আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? তো এটাকেও আমরা গ্রুপ করে দিতে পারি দেখতে সুন্দর লাগার কারণে। আমরা এটা গ্রুপ করে এটার নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে আমার ফাইনাল টেমপ্লেট। এটা ভিজিটিং কার্ডের ফাইনাল টেমপ্লেট হচ্ছে এইটা, যেটা আমাকে বায়ারকে পাঠাইতে হবে। এখন এর ভিতরে কী থাকবে না থাকবে সেটা পরের হিসাব, কিন্তু আমাকে অবশ্যই এই ফাইলটা এখন আমাকে কী করতে হবে, Ctrl+Shift+S দিয়ে আমি ডেস্কটপে, যদি এটা ভিজিটিং কার্ড হয় তাহলে আমি ভিজিটিং কার্ড নামে একটা ফোল্ডার তৈরি করলাম, করে আমাকে তো অবশ্যই দুইটা পার্ট করতে হবে। ধরে নেন এটা আমার হচ্ছে ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট সাইড হয়ে গেল। এখন আমাদের ফ্রন্ট সাইড যখন তৈরি হয়ে যায় তখন আমরা ব্যাক সাইডের কাজ করি, তাহলে কীভাবে সেটা করতে হয় সেটা আবার আমরা দেখাবো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে একটা ভিজিটিং কার্ডের টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয়। এখন বলেন কে বোঝেন না এটা তৈরি করাটা? তৈরি করাটাতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, তৈরি করাতে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এইটা একটা হয়ে গেল। আবার আমরা ওই ভাই যেটা বললো সেইভাবে করতে পারি। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে ভিজিটিং কার্ডের পার্ট কয়টা। ভিজিটিং কার্ডের পার্ট হচ্ছে 3টা, একটা হচ্ছে সেফটি এরিয়া, একটা ট্রিম এরিয়া, একটা হচ্ছে ব্লিড এরিয়া। তা আমরা যদি এক কাজ করি, আমরা যদি শুরুতেই সেফটি এরিয়াটা নেই, তাহলে যেটা করতে হবে, আমাকে কী করতে হবে, 3.25 বাই 1.75 আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ঠিক আছে? ঠিক আছে না এটা? হ্যাঁ, 3.25। তাহলে এইখানে যে সাইজটা আমি দেখতেছি এটা হচ্ছে আমার সেফটি এরিয়া। তাহলে সেফটি এরিয়াটাকে আমি কী করলাম, একটা বাউন্ডারি দিয়ে দিলাম, একটা বাউন্ডারি দিয়ে দিলাম, একটা বাউন্ডারি দিয়ে দিলাম, একটা বাউন্ডারি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন এটা সেফটি এরিয়া। এখন আমার দরকার হচ্ছে ট্রিম এরিয়া। তো ট্রিম এরিয়া করার জন্য আমি কী করলাম, ক্যানভাস সাইজে গিয়ে আবার 0.25 বাড়াইলাম, 3.5/2 0.25 বাড়াইলাম। ওকে হয়ে গেলো, তাহলে দেখেন বাড়তি হয়ে গেলো। আবার আমি এখান থেকে কী করলাম, গাইড নিয়ে আসলাম, এখানে গাইড নিয়ে আসলাম, এখান থেকে আমি আবার বাউন্ডারি দিয়ে দিলাম। তাহলে এখন আমি কি পেলাম, ট্রিম এরিয়া সহ পেয়ে গেলাম। এখন আমার দরকার হচ্ছে ব্লিড এরিয়া। তাহলে আবার আমি ক্যানভাসে গেলাম, আবার আমি 0.25 বাড়াইলাম, তাহলে 3.75/2.25 দিয়ে আবার ওকে দিলাম। তাহলে এখন যেটা পাইলাম এটা হচ্ছে ফুললি ব্লিড এরিয়া সহ। এখন আমাকে যেটা করতে হবে, এই রেক্টেঙ্গল টুলে গিয়ে এখানে একটা ক্লিক করে 3.75 ইঞ্চি বাই 2.25 IN দিয়ে একটা রেক্টেঙ্গল ক্রিয়েট করতে হবে। রেক্টেঙ্গল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কি করলাম, আমার আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম Ctrl+A দিয়ে। সিলেক্ট করার পরে এই রেক্টেঙ্গলটাকে দেখাই দিয়ে অ্যালাইন করলাম হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। তাহলে কি হলো, সে একদম প্রপারলি আর্টবোর্ডের মিডিলে একদম পুরোপুরি চলে আসলো। এখন আমি এটাকে ডাবল ক্লিক করে এটার কালারটা করে দিলাম হোয়াইট। হোয়াইট হয়ে গেল। এখন নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটাকে ডিলিট করে দিলাম, ওটার আর দরকার নেই আমাদের। ঠিক আছে? এখন আমি কি করলাম, এখানকার রেক্টেঙ্গলটাকে ডাবল ক্লিক করে এটাকে নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। তাহলে আমার টেমপ্লেট রেডি। এখন আমাদের যেভাবে খুশি সেভাবে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে? যেভাবে খুশি সেভাবে আপনারা তৈরি করতে পারেন। এই হচ্ছে আমাদের টেমপ্লেটের বিষয়। এখন আপনি যদি ব্লিড এরিয়া তৈরি করতে চান তাহলে তো আবার ওই একই প্রসেসে আপনাকে এখানে আবার ব্লিড এরিয়া তৈরি করে দিতে হবে। তবে একবার যদি আমাদের কোনোখানে যদি তৈরি করা থাকে বারবার করতে হয় না। কীভাবে করতে হয় না দেখেন, আমরা যেটা করি এইটার মধ্যে আমরা জানি যে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা নাম দিয়ে দিলাম মেইন টেমপ্লেট। এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের মেইন টেমপ্লেট। আমরা এটাকে ইউজ করবো না, এটাকে কী করবো না, ইউজ করবো না, সবসময় এটা রেখে দেবো। এটাকে কপি করবো আর এখানে ইয়ে করবো। অথবা যেটা করবো, যে মনে করেন আমার আমি ফটোশপ অন করলাম, অন করে Ctrl+O-তে ক্লিক করলাম, মেইন টেমপ্লেটটা চলে আসলো। মেইন টেমপ্লেটটা ক্লিক করে ওপেন দিলাম। আমি এইটার মধ্যে কখনো কাজ করবো না। কী করবো তাহলে, আমরা কী করবো, এটা একটা ডুপ্লিকেট করে নেবো। কীভাবে ডুপ্লিকেট করবো, পুরো টেমপ্লেটটা লেয়ারের না হয় Ctrl+J দিয়ে ডুপ্লিকেট করা যায়, কিন্তু পুরো টেমপ্লেটটা কীভাবে ডুপ্লিকেট করবো,
না, আমি যেটা বলছি এইটার একটা পুরোটারই একটা ডুপ্লিকেট তৈরি করবো। তাহলে আমাকে যেটা করতে হবে, ইমেজে যেতে হবে, এখানে গিয়ে অপশন আছে ডুপ্লিকেট। ডুপ্লিকেটে ক্লিক করলে তখন এখানে বলবে যে কি নামে ডুপ্লিকেট হবে। আমি এখন নাম দিয়ে দিই ফ্রন্ট সাইড, দিয়ে আমি ওকে দিলাম। তাহলে দেখেন এখানে ফ্রন্ট সাইডে আমার আর একটা ট্যাব তৈরি হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে গেল। এটাকে আমি ক্লোজ করে দিলাম, ওটা তাহলে আমার অক্ষত থেকে গেল, ওটা আর কখনো আর চেঞ্জ হবে না। তাহলে আমার তাহলে কী হলো, এখানে আমাকে বারবার ব্লিড নিয়ে মাথা ঘামাইতে হবে, এটা তো ব্লিড আগে থেকেই ছিলই। তাহলে এই একটা বিষয় গেল। তাহলে ব্লিডটা আমরা এভাবে করে নিয়ে আসতে পারি। তাহলে অতএব আমাদেরকে টেমপ্লেট তৈরি করা নিয়ে কোনো মাথা ঘামাইতে হবে না। তাহলে এই হচ্ছে যে আমাদের পুরোপুরি ভিজিটিং কার্ডের টেমপ্লেট। আপনারা সবাই গিয়ে ব্লিড এরিয়াটা তৈরি করাটা পুরোটাই করে ফেলবেন। সবাই চেষ্টা করে দেখবেন যে নিজে নিজে করতে পারতেছেন নাকি না এই পুরো প্রক্রিয়াটা। আচ্ছা, যেটা করতে হয় আমাদেরকে রেক্টেঙ্গল ক্রিয়েট করে একটা ভিজিটিং কার্ডের সাইজে একটা শেপ ক্রিয়েট করতে হয়, সেটাকে আর্টবোর্ডের মিডলে নিয়ে আসতে হয় একদম প্রপারলি আর্টবোর্ডের সাইজে, ওটার জন্য বসে যায় সেভাবে আমাদেরকে ওটা আর্টবোর্ডের মধ্যে বসাইতে হয়। এটা করার জন্য আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তারপরে সেটাকে অ্যালাইন করে নিয়েছিলাম। এখানে ওইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এখান থেকে অ্যালাইনমেন্ট সম্বন্ধে একটা ধারণা পেয়ে গেলেন। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের টোটাল আমাদের ভিজিটিং কার্ডের টেমপ্লেট তৈরি করার বিষয়টা। তো টেমপ্লেট তৈরি হয়ে গেল, আপনি টেমপ্লেট তৈরি করতে পারতেছেন, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে নেক্সটে আমরা যেটা করব, এখন আমরা আর ব্লিড এরিয়া পর্যন্ত মাথা ঘামাবো না। মনে রাখবেন, আমরা যখন এখন ডিজাইন করব, আমরা আর ব্লিড এরিয়া পর্যন্ত মাথা ঘামাবো না। আমরা তাহলে মাথা ঘামাবো কোন পর্যন্ত? আমরা মাথা ঘামাবো হচ্ছে ট্রিম এরিয়া। আমরা যখন ডিজাইন করি, আমরা কখনো ব্লিড এরিয়া সহ কাজ করি না, কারণ ব্লিড এরিয়া সহ কাজ করলে ঝামেলা হয়। ঝামেলা কি হয়, আমরা যখন বায়ারকে দেখাই তখন কখনো ব্লিড এরিয়া সহ দেখাই না। কথাটা বোঝেন? একটা ডিজাইন যখন আমরা করি, তখন ডিজাইনটা ধরেন এটা যদি এইরকম করে, আমি চাচ্ছি যে লুকটা এরকম হবে একটা ডিজাইনের, আমি যদি এখানে ব্লিড এরিয়া সহ ডিজাইনটা করি, তাহলে আমাকে এত দূর পর্যন্ত এই শেপটাকে নিয়ে আসতে হবে। তখন যেটা হয়, লুকটা আর ভালো লাগে না দেখতে। কথাটা বোঝেন? এখানে যে শেপটা এতটুকু ছোটটুকু আছে, এতটুকু সুন্দর লাগতেছে, যখন এই ব্লিড এরিয়া সহ বায়ারকে দেখাবো, তখন আর ওটার পছন্দ হবে না। সেই কারণে আমরা কখনোই ব্লিড এরিয়া সহ বায়ারকে ফাইল দেখাই না। যখন ডেলিভারি দেই তখন ওকে ব্লিড সহ দেই, তখন সে বলে কী ব্যাপার, যেটা দেখাইলে এটার সাথে তো মিল নেই, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি প্রিন্টিং কোম্পানির কাছে পাঠিয়ে দাও, ওখানে ব্লিড এরিয়া অ্যাড করা আছে। তখন ও আচ্ছা আচ্ছা, তখন বলে যাওয়া আচ্ছা ঠিক আছে। তার মানে ওখানে আমরা তখন এক্সট্রা অংশ অ্যাড করে ফাইল ডেলিভারি দিই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন ডিজাইন করব, আমাদেরকে যে টেমপ্লেটটা ক্রিয়েট করতে হবে সেটা হবে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তাহলে এটা ক্রিয়েট করে ফেললাম, ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এইটার সাইজে একটা রেক্টেঙ্গল ক্রিয়েট করে দিতে হবে, অথবা এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটা কী করতে হবে, সেফটি এরিয়া মেনটেন করতে হবে। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি তাহলে 3.25 নেন, 1.7 নিয়ে ক্যানভাস থেকে বাড়ান, তো এত ঝামেলা করার দরকার নেই, আরও সহজে করা যায়। সেটা কি, যে আমরা প্রথমে একটা ভিজিটিং কার্ডের সাইজ নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা চলে যাবো ভিউ অপশন। কোথায় যাবো? ভিউয়ে গিয়ে এখানে দেখেন একটা অপশন আছে নিউ গাইড লেআউট, আমি যদি ক্লিক করি, ওকে দিয়ে দিই, গাইড হয়ে গেল, সেফটি গাইড চলে আসলো। এখন এটা করার জন্য যেটা করতে হবে, আপনাদের কাছে এরকম থাকবে না, আমি ক্লিয়ার গাইড করে দিয়ে দিলাম, ভিউয়ে গিয়ে নিউ গাইডে গিয়ে এটা তুলে দিলাম। আপনাদের কাছে থাকবে কেমন জানেন? এরকম থাকবে। আপনারা যখন ওকে এটা যখন ক্লিক করবেন, তখন এরকম থাকবে, এরকম আসবে, অনেকগুলো গাইড আসবে। তা আমাদেরকে যেটা করতে হয়, ওই ভিউ নিউ গাইড লেআউটে গিয়ে এখান থেকে এই কলামটা উঠাই দিতে হয়। আমি কলাম চাই না, আমি চাই মার্জিন। তাহলে মার্জিনে গিয়ে আমাকে এখানে বলে দিতে হবে 0.125 ইঞ্চি। একবার লিখে দিলাম, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ট্যাবে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আবার ট্যাবে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, আবার ট্যাবে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা, দিয়ে ওকে দিলাম। হলো না? কিলো এটা যায়নি কেন? ক্লিয়ার করে দিই, একবার ক্লিয়ার করে দিই, ক্লিয়ার গাইড করি, এই যে ক্লিয়ার গাইড হয়ে গেছে। একবার ক্লিয়ার করে দেবেন, আপনি ক্লিয়ার করে দিয়ে নিউ গাইড লেআউটে দেবেন। নিউ লাইট গেলে এবার দেখবেন আর ওই কলামগুলো শো করবে না। আপনি জাস্ট একবার এটাকে সেট করে দিয়ে রাখেন, আপনি এখন ওকে। এখন যতদিন পর্যন্ত আপনি ফটোশপটা আনইনস্টল করেন নাই, ততদিন পর্যন্ত সেটা মনে রাখবেন। তার মানে আমাদেরকে এখন যেটা করতে হবে, আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখানে ক্রিয়েট করার পরে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, ভিউয়ে চলে গেলাম, নিউ গাইড লেআউট দিয়ে ওকে, শেষ। আমার সেফটি এরিয়া তৈরি হয়ে গেল। তাহলে আমাকে আর এত কষ্ট করে ওই সেফটি এরিয়ার জন্য ক্যানভাসে যাইতে হচ্ছে না, নতুন কোনো শেপ দিয়ে
গাইডেও নিতে হচ্ছে না। তার মানে আপনি যদি প্রপার ওয়ে জানেন, অনেকভাবে এই কাজগুলো করা যায়। যেটাতে খুব দ্রুত করা যায় সেটাই আমরা মেনটেন করি, যেটাতে খুব কম সময়ে আপনি কাজটা করতে পারবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে যদি আমরা করি আমাদের খুব কম সময়ের মধ্যে টেমপ্লেটটা তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি কী করবো, এখানে জাস্ট একটা 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন আপনি চাইলে এইটারও একটা আপনি অ্যাকশন তৈরি করে রাখতে পারেন, যেটা আপনার বারবার লাগে সেইটার আপনি একটা অ্যাকশন তৈরি করতে পারেন। আমাদের বারবার লাগে কত, 3.5 ইঞ্চি বাই 2 লাগে, তাহলে এইটার একটা অ্যাকশন তৈরি করে ফেললাম। তাহলে আর আমাদের কি বারবার এইটাও করতে হবে না, এটা ডিলিট করে ফেললাম। এই এতদূর পর্যন্ত একটা অ্যাকশন তৈরি করে ফেললেন, একটা অ্যাকশন তৈরি করে ফেললে ক্যানভাস নেবেন আর অ্যাকশনে চাপ দেবেন, তাহলে এটা রেডি হয়ে গেল। তাহলে এই যে সাইজটা আমরা পাইলাম, এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের কাজের জন্য। আমরা যখন কোনো ডিজাইন তৈরি করব, এই টেমপ্লেটটা নিয়ে আমরা এখন কাজ শুরু করি। যখন কাজ শেষ হয়ে গেল, বায়ারকে দেখাইতে গেলাম, বায়ার ডিজাইন পছন্দ করলো, এখন প্রিন্ট রেডি ফাইল দিতে হবে, তখন আমরা প্রিন্ট এরিয়া অ্যাড করে ফাইল দিই। প্রিন্ট এরিয়া অ্যাড করার জন্য আমরা ক্যানভাস থেকে প্রিন্ট এরিয়া অ্যাড করে দেবো, নাকি বোঝা গেল তো? এখন আমি এটাকে অ্যাড করতে পারবো না, এটাকে এখানে অ্যাড করতে পারবো। তো অ্যাড করতে গেলে আমি কী করবো, ক্যানভাসে যাবো, তাহলে আমি কী করবো, তাহলে আমাকে এখানে অবশ্যই তাহলে কী করতে হবে, ধরেন মনে করেন আমার ডিজাইনটা ফাইনাল হয়ে গেছে, বায়ার পছন্দ করে ফেলছে, আমি এখন ওকে প্রিন্ট এডি ফাইল দেবো, তাহলে আমাকে কী করতে হবে, এখানে একটা গাইড দিয়ে দিতে হবে, তাহলে আমি ট্রিম এরিয়াটা বুঝতে পারবো না। এখন আমি ক্যানভাসে গেলাম, তাহলে আমার 3.75 2.25। এখন দেখেন বাইরে বাড়তি হয়ে গেছে, কিন্তু শেপটা তো আর বড় হয়নি। শেপটা কি বড় হয়েছে? হয় নাই, কারণ শেপটা এখন আমাকে কী করতে হবে, ট্রান্সফর্ম করে আমি এইভাবে করে এটাকে এস পর্যন্ত কী করবো, বাড়াই দেব, এস পর্যন্ত। এখন আমি কী করবো, বাইরেকে ফাইল দিয়ে দেবো সেভ করে, তাহলে এটা ব্লিড এরিয়া শো হয়ে গেল। এখন বলতে পারেন যে ভাই এখানে তো আবার ব্লিড এরিয়া নাই, ব্লিড এরিয়া আবার তৈরি করতে হবে। না, তৈরি করা লাগবে না। কেন তৈরি করা লাগবে না? আপনার কাছে তো মেইন টেমপ্লেটটা আছে, তাই না? এইখান থেকে ব্লিড এরিয়া ফোল্ডারটাকে ধরে এখানে আপনারটাতে নিয়ে যান, ছেড়ে দেন, কোথায় আসুক, কন্ট্রোল এ দিয়ে মুভ টুলে গিয়ে এটাকে অ্যালাইন করে দেন। কী হচ্ছে আপনার দেখার দরকার নেই, আর আপনি অন করে দেখেন জায়গা মতো সে বসে গেছে। বুঝা গেল? মানে আপনি ওটাকে অ্যালাইন করে দিলেন, মানে বিষয়টা কি বুঝলেন না? বিষয়টা কি বোঝা গেল? কি করলাম বোঝেন নাই? আচ্ছা, আর একবার দেখাই। দেখেন, মনে করেন আপনি ডিজাইন কমপ্লিট করছেন, ডিজাইন ফাইনাল হয়ে গেছে, বায়ারকে এখন ফাইল দেবেন, আপনি কি করলেন, ক্যানভাস সাইজে গিয়ে আর্টবোর্ডের সাইজ বাড়াই দিলেন, ব্যাকগ্রাউন্ডটাকে টেনে বড় করে দিলেন, কিন্তু ব্লিড এরিয়ার অংশটা তো আর নিয়ে আসতে হবে না। আমি কি করলাম, আমি কন্ট্রোল ও দিয়ে আমার মেইন টেমপ্লেটটাকে ওপেন করলাম, এইখানে যে ব্লিড এরিয়ার ফোল্ডারটা ছিল এটাকে এইভাবে ধরে টেনে নিয়ে আসলাম, নিয়ে আমার ট্যাবে নিয়ে গেলাম, ছেড়ে দিলাম আমার ট্যাবে। মেইন টেমপ্লেটটা আমি এখন ক্লোজ করে দিলাম। এখন এখানে দেখেন টেমপ্লেটটা কিন্তু আসছে, যে ব্লিডটা আসছে, কিন্তু এটাকে যদি অন করে দেন কোথায় আসছে, এলোমেলোভাবে আসছে। তো অন করার দরকার নেই, আপনি কী করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এ প্রেস করে মুভ টুলে গিয়ে ভার্টিক্যাল সেন্টার হরিজন্টাল সেন্টারে ক্লিক করেন, তাহলে কি হবে, ওই গাইডটা অটোমেটিক্যালি জায়গা মতো বসে যাবে, ব্লিডটা। বুঝতে পারলেন? এটা বোঝেন নেই? আমরা যখন ডিজাইনটা করবো, হ্যাঁ, ডিজাইন করার পর আলাদা যে আমরা নিলাম, কি নিলেন? ব্লিড এরিয়াটা নিলাম, নেওয়ার পরে যে টেনে দিলাম, টেনে দিলাম, হ্যাঁ, ট্রান্সফর্ম করে। এখন এতে কি ডিজাইনগুলো কি আবার সরে যাবে না? না, ডিজাইনগুলো তো সরবে কেন? ডিজাইনের জন্য তো আলাদা আলাদা লেয়ার থাকবে, সেটা দেখাবো, টেনশনের কোনো কারণ নেই, সেটা দেখাবো। কারণ ডিজাইনের জন্য তো প্রতিটা আলাদা আলাদা লেয়ার থাকবে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে তো কোনো ডিজাইন হবে না, হ্যাঁ, ঠিক। ব্যাকগ্রাউন্ড লেয়ারে কখনো কোনো ডিজাইন হবে না, বুঝতে পারছি। প্রতিটার জন্য আলাদা আলাদা লেয়ার অটোমেটিক তৈরি হবে। যখন আমরা ডিজাইন করবো তখন দেখবেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অল টাইম ফাঁকা থাকতেছে, ওর মধ্যে কোনো কিছু আসবে না। কারণ আমরা যখন নতুন কোনো শেপ দেবো সেখানে আলাদা শেপ তৈরি হবে, লেখা লিখবো আলাদা লেয়ার তৈরি হবে, লোগো নিয়ে আসবো আলাদা লেয়ার তৈরি হবে, সব অটোমেটিক আলাদা আলাদা লেয়ার তৈরি হবে। আমাদের যদি আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এইটা একটা আমি কাজ করতেছি না, তো এইখানে যদি আমার এই ডিজাইনটা আমি আপনাকে দেখাই, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা আছে কিনা, এতটা লেয়ার হচ্ছে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডের জায়গায় আছে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে বাড়াই তাহলে কি হবে, এগুলো আমাকে তখন সেভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। এগুলো কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেগুলো আমরা দেখাই দেবো, সেগুলো পরে, এগুলো ডিজাইনের যখন পার্ট আসবে তখন। কিন্তু আমরা কাজ করবো 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাহলে আমাদের কি হবে, কাজটা পারফেক্ট হবে। তাহলে আপনি বুঝতে পারবেন না যে কতটুকু আপনাকে দেখাইতে হবে, কতটুকু ইয়ে করতে হবে, ঝামেলা পড়ে যাবে। আপনি যদি একবারে 3.75 নিয়ে কাজ করেন তাহলে ঝামেলায় পড়বে, কতটুকু কেটে যাবে, টেনশন থাকবেন যে কতটুকু কাটলো, কতটুকু ঢুকবে, কোন জায়গাটুকু সে পাবে,
কোনটা তাকে দেখাবো, এটা নিয়ে কোনো ঝামেলা হয়ে যাবে। সেই জন্য আমরা সবসময় 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিয়েই কাজটা করব, কিন্তু আমরা বায়ারকে দেখাবো হচ্ছে 3.5 বাই 2। এখন তাহলে আর এই ব্লিডটা আর শো করবে না, ঠিক আছে? এই ব্লিডটা আমরা অফ করে দিলাম, ব্লিডটা আর শো করার আমাদের ওখানে দরকার নেই। তাহলে এখন আমরা যেটা করবো, আমাদের এই যে গাইডগুলো চলে আসলো, এখন এই গাইড মেনটেন করে আমরা আমাদের এই ভিজিটিং কার্ডগুলো কমপ্লিট করব। এখন এই ভিজিটিং কার্ড তৈরি করতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, প্রয়োজনীয় উপকরণগুলো ভিজিটিং কার্ডের মধ্যে নিয়ে আসতে হয়, ঠিক আছে? এখন একটা ভিজিটিং কার্ডের প্রয়োজনীয় উপকরণ কী কী? ভিজিটিং কার্ডের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে লোগো, তার কন্ট্যাক্ট ইনফরমেশন, তার নাম, টাইটেল, এগুলো হচ্ছে তার প্রয়োজনীয় উপকরণ। তাহলে এগুলো এখন আমরা কই থেকে নিয়ে আসবো? এখন এগুলো আমাদের অবশ্যই ডেস্কটপে অথবা কোনো একটা ফোল্ডারের মধ্যে এই লোগো টোগোগুলো থাকবে। তাহলে ধরেন আমি যদি একটা কোম্পানির লোগো নিয়ে আসতে, সেটাকে কীভাবে নিয়ে আসতে হয় সেটা দেখাবো। তার আগে যেটা দরকার সেটা হচ্ছে, ধরেন কোনো কোম্পানির লোগো নাই, সবার যে লোগো থাকতেই হবে সেটা জরুরি না। নাই পার্সোনাল লোগো, আমার বিজনেস কার্ড বানাবো, আমার লোগো নাই, পার্সোনাল বিজনেস কার্ড হতে পারে না, আমার পার্সোনাল বিজনেস কার্ড কিন্তু আমার লোগো নেই। তাহলে সেক্ষেত্রে তো লোগোর পার্ট নাই। তার মানে আমাদের তাহলে এখন বাকি যে উপাদানগুলো সেগুলো আমাদেরকে এখন কাজ করতে হবে। তো সেটা করতে গেলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে নাম, টাইটেল, কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা তো লাগবে। এটা ছাড়া তো ভিজিটিং কার্ড হবে না। এখন অনেক সময় নাম ছাড়াও ভিজিটিং কার্ড হয়, কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন ছাড়া ভিজিটিং কার্ড হবে না। কারণ কি? মনে করেন সেটা হচ্ছে তার কোম্পানির ভিজিটিং কার্ড, সেখানে কোনো নাম নেই, লোগো আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, নামের দরকার নেই। এটা জেনারেল বিজনেস কার্ড, শুধু কোম্পানির জন্য, কোম্পানির তথ্যের জন্য। তাহলে সেটাও হইতে পারে। তাহলে আমরা ভিজিটিং কার্ড যখন তৈরি করবো তখন দেখবো ভিজিটিং কার্ড অনেক ধরনের হয়, বহু ক্যাটাগরি আছে ভিজিটিং কার্ড, ঠিক আছে? তো সেগুলো আমরা দেখবো, কাজ করব, তখন আপনি দেখবেন যে ভিজিটিং কার্ডের কত যে ভ্যারাইটি আছে। তা এখন আমাদেরকে যেটা করতে হবে, ভিজিটিং কার্ডের মধ্যে প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে যেটা হচ্ছে নাম, টাইটেল, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো লিখতে হবে, এগুলো নিয়ে আসতে হবে। এখন এগুলো লেখার জন্য আমরা যেটা করবো, পেন টুলের নিচে দেখেন একটা অপশন আছে টেক্সট টুল। আমরা এর আগে টেক্সট টুল ইউজ করছিলাম, পেন টুলের ব্যবহার করার সময়। আমরা আজকে থেকে টেক্সট টুলটা প্রপারলি ইউজ করা শুরু করব। তাহলে আমরা প্রথমে কী করব? টেক্সট টুলে ক্লিক করব, করার পরে আর্টবোর্ডের যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন, আর্টবোর্ডের যে কোনো জায়গায় আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে যেটা করতে হবে, আমাদেরকে বেশ কিছু জিনিস মেনটেন করতে হবে, যে আমি কি ধরনের ফন্ট ইউজ করব। তো আমরা ভিজিটিং কার্ডের জন্য নির্দিষ্ট কতগুলো ফন্ট আছে যেগুলো ভিজিটিং কার্ডের জন্য ইউজ করি, সব ধরনের ফন্ট আমরা ইউজ করি না। তারপরে ফন্টের স্টাইলটা কেমন হবে, নামের ক্ষেত্রে ফন্টের স্টাইল কেমন হবে, জেনারেল কন্ট্যাক্টের ক্ষেত্রে কেমন হবে। আচ্ছা, নামের ক্ষেত্রে ফন্টের সাইজ কত হবে, জেনারেল ইনফরমেশনের ক্ষেত্রে নামের সাইজ কত হবে, এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। তো আপনারা মনে রাখবেন। তা আমরা যেটা করি, শুরুতেই আমরা ক্লিক করার পরে র্যান্ডমলি একটা নাম লিখি, যে কোনো একটা নাম লিখি। এখন নাম লিখতেছি, এখানে শো হচ্ছে না, দেখতে পাচ্ছেন না। কারণটা কি? আমার এখানে টেক্সটের কালারটা হয়ে গেছে হোয়াইট। টেক্সটের কালার যদি হোয়াইট হয় তাহলে আপনি আমার লেখাটা দেখতে পারবেন না, আর লেখাটা দেখতে না পারলে আপনার লেখা যে আদৌ হচ্ছে কিনা সেটাও বুঝতে পারবেন না। সেই কারণে আমাদেরকে যেটা করতে হবে, শুরুতেই আর কিছু চেঞ্জ না করলেও কালারটা চেঞ্জ করে নিতে হবে। শুরুতে কি করবেন? আর কিছু যদি চেঞ্জ নাও করেন, কালারটা চেঞ্জ করে নেবেন, তা নাহলে আপনি লেখাটাই দেখতে পারবেন না। তাহলে আমি এখান থেকে কী করলাম? ব্ল্যাক করে নিলাম। এখন আমি কি করলাম? আপাতত আমি নামটা লিখলাম, এটার নাম লিখলাম, এটা ওই বিজনেস, যার বিজনেস কার্ড তার নাম লিখলাম। এখন এটা বিজনেস কার্ডের নাম লেখার পরে আপনি চাইলে এটাকে এইভাবে শেষ করে দিতে পারেন, যে লেখাটা ফিনিশ, আর এখানে তেমন কোনো প্রয়োজন নাই। আমি মুভ টুলে দিতে পারি, তাহলে আমার কী হয়ে গেলো? নামটা হয়ে গেলো। এখন এই নামটা লেখার পরে এগুলোকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা এগুলোকে ইউজ করতে পারি, বসাইতে পারি। তবে আমরা যেটা করি, যদি নামের সঙ্গে টাইটেল থাকে তাহলে এখন আপনি কী করবেন? আবার টাইটেলের জন্য কী করবেন? আবার টেক্সট লেয়ার নেবেন। তাহলে আবার টেক্সট লেয়ার নেওয়ার পরে আপনি এখন নিলেন, এটা ডেজিগনেশন দিলাম। তাহলে ডেজিগনেশন দিলাম। এখন যদি এইভাবে করে আমি লিখি, তাহলে এখন যেটা হবে, এটা এক জায়গায়, এটা এক জায়গায়, আমাকে এটা আবার অ্যালাইন করতে হবে। এটাকে আবার অ্যালাইনমেন্টটা কী করতে হবে? মেনটেন করতে হবে। সেই কারণে আমরা যেটা বলি যে এইভাবে যদি আপনার টাইটেল দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনি যেটা করেন, এই যে টেক্সটটা আপনার লেখা আছে, আপনি এইটাকে ফিনিশ করে না দিয়ে ইন্টার চাপেন। ইন্টার চাপলে কী হবে? টেক্সটটা এক লাইন নিচে চলে আসবে। আসার পরে আপনি এইখানে আপনার
টাইটেলটা দিয়ে দেন। তাহলে যেটা হলো আপনাকে এখানে আর অ্যালাইনমেন্ট নিয়ে চিন্তা করতে হলো না, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এখন দেখেন, এখন আমাদেরকে এই যে রুলসগুলো যেটা মেনটেন করতে হবে, আমরা সবসময় যেটা করব, আমরা নামের ক্ষেত্রে যে ফন্টটা ইউজ করি না কেন সেই ফন্টটার মানে কমপক্ষে সেমি বোল্ড ইউজ করব। মানে আমরা চাই সবসময় নামটাকে হাইলাইট করতে। তাহলে আমরা যে ফন্টে ইউজ করি না কেন সেই ফন্টের একটু বোল্ড টাইপের, যেটা ইউজ করলে লেখাটা একটু হাইলাইট হবে সেই ধরনের ফন্ট ইউজ করবো, সেই ধরনের স্টাইল ইউজ করবো। এখন আমি এখানে একটা ফন্ট ইউজ করছি প্রক্সিমা নোভা। এখন এই প্রক্সিমা নোভার একটা ফ্যামিলি আছে। কি কি ফ্যামিলি? রেগুলার আছে, থিন আছে, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, কয়েক ধরনের হয়। তা আমরা যেটা করব, কমপক্ষে আমরা সেমি বোল্ড পর্যন্ত ইউজ করব, এর নিচে নামার দরকার নেই। মানে রেগুলার থিন আমরা ইউজ করবো না নামের ক্ষেত্রে। আমরা যেটা করতে পারি, আমরা বোল্ড করে দিতে পারি। তাহলে বোল্ড করে দিলাম। এবং আমরা যেটা করব, নামের ক্ষেত্রে আমরা যেটা করব, সাইজের, নামের যে সাইজটা হবে এটা হবে মিনিমাম 10। আমরা 10-এর নিচে আপাতত আসবো না, তবে ক্ষেত্র বিশেষে আসতেও পারি। ধরেন একটা মানুষের, সৌদি আরবের যদি কোনো লোকের কাজ করেন, সৈয়দ মোহাম্মদ ইবনে বতুল্লাহ, বিশাল বড় একটা নাম, এত বড় নাম যে অতগুলো জায়গায় হয় না আমাদের, তখন সেক্ষেত্রে আমাদেরকে 10-এর নিচে আসতে হবে। এখন তার নামটা মনে করেন ছোট্ট করে নাম, অ্যালেক্স স্মিথ, তা আপনি কেন সেটাকে 9 দেবেন? সেটাকে আর 9 দেওয়ার দরকার নেই, কারণ জায়গা তো আপনার অনেক আছে। তার মানে এগুলো নির্ভর করে যে আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে, যে আপনার ভিজিটিং কার্ডটাতে কতগুলো ইনফরমেশন, কতগুলো এলিমেন্ট, আপনার জায়গা কতটুকু আছে, এইটার উপর নির্ভর করে আমরা এই নামের সাইজটা নিয়ে করি। তবে আমরা জেনারেলি যেটা করি 10, সবসময় যেটা মেনটেন করি সেটা হচ্ছে 10। আচ্ছা, এটা করলেন। এরপরে দেখেন নিচের যে টাইটেলটা আছে অথবা ডেজিগনেশনটা যেটা আছে সেটাও কিন্তু ওই আগের ফন্টের মতো বোল্ড হয়ে আছে। তা আমরা কখনোই এইটা বোল্ড ইউজ করবো না, আমরা শুধুমাত্র নামের ক্ষেত্রে বোল্ড ইউজ করবো, আর বাকি যতগুলো ইনফরমেশন এগুলো কখনোই বোল্ড করবো না। বোল্ড করলে কী হবে, আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, খারাপ লাগবে দেখবে। আমরা এটাকে কী করবো, এটাকে সবসময় রেগুলার মোডে রাখবো। যে ফন্টে ইউজ করি না কেন সেটার কী করবো, রেগুলার। তাহলে আমি কী করবো, নাম, হ্যাঁ, নামের ক্ষেত্রে বোল্ড, আমরা কী করলাম, এটা রেগুলারটা ইউজ করবো। সেটা হতে পারে প্রক্সিমা নোভা, হতে পারে অন্য কোনো যে কোনো ফন্ট, কিন্তু আমরা সেক্ষেত্রে কী করবো, রেগুলার ইউজ করবো। আর কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আমরা যেটা করবো, ফন্টের সাইজ 7 থেকে 8-এর মধ্যে থাকবে। 7 থেকে 8-এর মধ্যে, এই 8-এর উপরে কখনো যাবো না, 7-এর নিচে কখনো নামবো না। 7-এর নিচে যদি আপনি নামেন, 40-এর উপরে লোকগুলো দেখতে পারবে না, ঠিক আছে? 8-এর উপরে যদি যান তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আপনি ভিজিটিং কার্ডে, আমরা এমনও ভিজিটিং কার্ড করছি যে ভিজিটিং কার্ডের টেক্সট ছাড়া আর কিছু নেই, অনলি টেক্সট। সেগুলোর বাজেট মনে করেন যে $120, $30, $50, $100, $200, শুধু টেক্সট, কিচ্ছু নাই, কোনো লোগো নাই, কোনো কালার নাই, কোনো শেপ নাই, অনলি টেক্সট, ঠিক আছে? তাহলে এই সমস্ত ভিজিটিং কার্ডগুলো সুন্দর লাগার একমাত্র উপায় হচ্ছে যে এই যে আপনি টেক্সট নিছেন, কী ধরনের ফন্ট ইউজ করছেন, ফন্টের সাইজ কতটুকু, এইটা দিয়েই সুন্দর করতে হয়। তো আপনি যদি ভিজিটিং কার্ড সুন্দর করতে চান তাহলে কখনোই জেনারেল ইনফরমেশনের টেক্সটের সাইজ 7 থেকে 8-এর উপরে যাবেন না, ঠিক আছে? তবে আমরা জেনারেলি সবসময় ইউজ করি 7। কত ইউজ করবো? 7। এখন আপনি বলতে পারেন ভাই ছোটো লাগতেছে, লাগুক, আপনার সেটা মাথা ব্যথা করতে দরকার নেই। আপনি সবসময় রুলস মেনটেন করে ডিজাইন করবেন, তাহলে যেটা হবে, ডিজাইন অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা কি করলাম, একই জাতীয় ফন্ট ইউজ করলাম। আরেকটা বিষয়, যে আমরা যখন কোনো লেখা ইনফরমেশন লিখবো তখন মাল্টিপল ফন্ট ইউজ করবো, একটা ফন্টের ফ্যামিলি ইউজ করবো। আপনি প্রক্সিমা নোভা ইউজ করতেছেন, প্রক্সিমা ইউজ করেন। আপনি ল্যাটো ইউজ করতেছেন, ল্যাটো ইউজ করেন। আপনি রোবোটো ইউজ করতেছেন, আপনি রোবোটো ইউজ করেন। নামের জন্য একটা ফন্ট নিলেন, টেক্সটের জন্য একটা ফন্ট নিলেন, টাইটেলের জন্য একটা ফন্ট নিলেন, তাহলে কী হবে, একটা বায়ারকে অনেকগুলো ফন্ট আপনাকে দেওয়া লাগবে। অথবা সে যখন ফাইলটা নেবে, নেওয়ার পরে যখন এডিট করবে তখন তাকে অনেকগুলো ফাইল, মানে লোগো, তাকে আবার ফন্ট ডাউনলোড করতে হবে। এখন সবগুলো ফন্ট তো সবার কম্পিউটারে থাকে না, থাকে কি? থাকে না। তাহলে তাকে আবার অনেক কষ্ট করা লাগবে। সেই কারণে আমরা যেটা করি, আর ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে না। আমরা যখন ডিজাইন করব তখন চেষ্টা করব যে একটা ফন্টে ইউজ করতে। সেটা যদি হয় প্রক্সিমা নোভা তাহলে প্রক্সিমা নোভা ইউজ করবেন, যদি হয় ল্যাটো তাহলে ল্যাটো ইউজ করবেন, মানে একটা ফন্ট ইউজ করবে। তবে সেটার ফ্যামিলি ইউজ করবে, সেটার ফ্যামিলি ইউজ করবে। সেটা কি, যে নামের জন্য বোল্ড, অন্যান্য ইনফরমেশনের জন্য রেগুলার। আচ্ছা, আর নামের জন্য আমরা ফন্টের সাইজ নেব কত, দেখেন আমি এনে ক্লিক করলাম 10, অটোমেটিক 10 হয়ে গেল। আর বোল্ড, আর এখানে এসে দেখেন একটা অপশন আছে স্ট্রং। আমরা যেটা করবো, এটা সবসময় শার্প রাখবো। কী করবো? শার্প। মনে রাখেন এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে আমাদের খুঁটিনাটি বিষয়। এই খুঁটিনাটি বিষয়গুলোর উপর ডিপেন্ড করে যে ডিজাইনটা কত সুন্দর হবে। একই ডিজাইন আপনিও করবেন, একই ডিজাইন আমিও করবো, দেখবেন যে দুটোর মধ্যে অনেক পার্থক্য হয়ে যাবে। কিসের কারণে? এই ফন্টের কারণে, ফন্টের সাইজের কারণে।
কোনো ডিজাইন নেই, কোনো শেপ নেই, কোনো লোগো নেই, জাস্ট টেক্সট দিয়ে আপনাকে করতে বলা হবে, ওনাকে করতে বলা হবে, ওনাকে করতে বলা হবে, তিনজনটা কখনোই এক হবে না। যদি আপনাদেরকে বলা হয় যে একই ফন্ট ইউজ করেন তখনই এক হবে, কিন্তু যদি বলা হয় যে যে যার মতো ফন্ট ইউজ করেন, তিনজন তিনটা আলাদা আলাদা ফন্ট দিয়ে নিয়ে আসবেন, তখন দেখবেন আপনাকে আমরা পছন্দ করতে দেবো, আপনি ওখান থেকে বলবেন যে এইটা ভালো লাগতেছে। তার মানে কি, তখন সৌন্দর্যটা নির্ভর করবে ওই ফন্টের উপরে, কত সুন্দরভাবে আপনি ফন্টটাকে উপস্থাপন করতেছেন। আচ্ছা, তাহলে আমরা যেটা পাইলাম যে আমরা যখন কোনো নাম লিখবো, মানে কন্টেস্ট হোল্ডারের নাম যখন আমরা লিখবো, সেক্ষেত্রে আমরা সেটাকে একটু বোল্ড করব, ফন্টের সাইজ আমরা 10 থেকে 12-এর মধ্যে থাকবো, 12-এর উপরে কখনোই যাবো না। তবে কখনো কখনো যেটা হয়, এসে বলে তুমি আমার নামটা যত বড় করা যায়, কারণ আমাদের সমস্ত মানে কাস্টমার হচ্ছে 60+, 70+ হয় এরকম, যে তারা কী করে, মনে করেন যে ওল্ড এজদের নিয়ে কাজ করে, তো তাদের জন্য বড় বড় ফন্ট লাগে। তাহলে বলে তুমি এটাকে যত বড় পারা যায় করো। আমরা যখন 13-14 যখন যে বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের তখন আর কোনো কমপ্লেন থাকে না, আমরা কোনো মাথা কামাই না, ও যা বলবে তাই। কিন্তু যদি বলে যে না, কোনো কিছু যদি বলে না দেয়, তাহলে আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করি। তা না হলে কী হবে, আপনি বাইরেকে পছন্দ করতে পারবেন না। আপনি দেখবেন যে আপনি বড় বড় ফন্ট দিয়েছেন, আর একদম চিকন ফন্ট দিয়ে রাখছে, ওরটারে পছন্দ করছে, মানে মেজাজ গরম হয়ে যায়। বাইরে এখানে বলি দিল যে আমার এগুলো বয়স্ক লোকের জন্য হবে, তোমরা ফন্টগুলো একটু জন্য ভিজিবল হয় ক্লিয়ারলি করো। উইন দিয়ে রাখছে এমন একটা ডিজাইনকে যেখানে ফন্ট দেখায় যায়। কারণ কি, সবার প্রথমে চিন্তা করে সে ভালো লাগা, এটা ভিজিটিং কার্ডের পুরো ভালো লাগাটা সবার আগে সেই প্রাধান্য দেয়, তারপরে প্রাধান্য দেয় যে আমার ফন্টগুলো এখন কি বড় না ছোটো। কারণ আপনি বড় ফন্ট দিচ্ছেন, কিন্তু এখন ওটা বড় ফন্ট করার কারণে ভিজিটিং কার্ডটাই ভালো লাগতেছে না, তাহলে নেবে সে। তার মানে সবসময় আমরা ওদের কথা মতো কাজ করবো না। আর একটা কথা মনে রাখবেন, আজকের পর থেকে কখনো বায়ারের কথা মতো ডিজাইন করবেন না, তাহলে ওটা বায়ারের পছন্দ হবে না। বায়ারের কথা মতো যদি ডিজাইন করেন তাহলে ওটার পছন্দ হবে না, কারণ সে তো ডিজাইনার না, সে তো জানে না যে কোনটা করলে ডিজাইন সুন্দর হয়, কোনটা করলে ডিজাইন সুন্দর হয় না। ওর কাছ থেকে শুধু ধারণা নেবেন, কিন্তু আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, ঠিক আছে? তারপরে যদি বলে যে না তুমি এইখানে এইটার করো, তখন সেটা করো, তাহলে বুঝবেন যে না এ টেরা আছে, ওদের বড় মধ্যে করেই করা লাগবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা মনে রাখলাম যে আমরা যখন কোনো নাম লিখবো, সেক্ষেত্রে আমরা নামটাকে হাইলাইট করার জন্য অবশ্যই বোল্ড দিব, ফন্টের সাইজ দিব 10, আর এখান থেকে এসে আমরা যেটা করব, এটা আমরা শার্প ইউজ করব। এখন এইখানে কখন শার্প ইউজ করবো, কখন ইউজ করবো, সেটা একটা বিষয় আছে। মনে রাখবেন, আপনারা যখন সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো টেক্সট লিখবেন, সেটা সবসময় হবে কি শার্প, আর যখন কালারফুল ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সট লিখবেন, সেটা হবে স্ট্রং। দেখেন এখানে শার্প আর স্ট্রং এই দুটোই আমরা ইউজ করি, আর বাকিগুলো ইউজ করি না। আমরা ক্রিস্পও ইউজ করি না, স্মুথও করি না, নানও করি না। ক্রিস এগুলো ইউজ করলে আপনার ফন্টের চেহারা আরও খারাপ হয়ে যায়। আমরা সবসময় ইউজ করি হচ্ছে শার্প আর স্ট্রং। মনে রাখবেন, যদি সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো টেক্সট লেখেন, কখনো সেটাকে স্ট্রং করবেন না, তাহলে কী হবে, লেখাটা মোটা হয়ে যায়, কালি বেশি ধরে, কালি ছড়ায় যায়, ঠিক আছে? কালিটা বেশি মোটা মোটা মনে হয়, দেখতে ভালো লাগে না, সেই কারণে আমরা যেটা করবো শার্প। কিন্তু আপনি যদি আবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো কালারফুল ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, সেক্ষেত্রে যদি শার্প রাখেন, লেখাটা হালকা হালকা দেখা যায়, তখন মনে হয় যে কালারটা কম আসতেছে এখানে, তখন আমরা সেটা কী করে দিই, স্ট্রং করে দিই, তাহলে কালারটা আর একটু বেশি ভিজিবল হয়। আচ্ছা, তাহলে এটা একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, এগুলো মনে রাখবেন। এবার আসেন, এই যে টেক্সটটা লিখছি, এখন এই টেক্সটটা থেকে একটা লাইনের সাথে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি একটা টেক্সট লিখছেন, এখন মনে করেন টেক্সটটা কী হয়ে গেছে, একদম লাগালেগি হয়ে গেছে, একটা টেক্সট লেগে গেছে, তাহলে দেখতে ভালো লাগবে? লাগবে না। তাহলে আমাদেরকে যেটা করতে হয়, একটা টেক্সটের সাথে আর একটা টেক্সট, যেহেতু আমরা একটা টেক্সট ইউজ করতেছি, একটা টেক্সট ইউজ করার অনেক বেনিফিট আছে, আপনি পরে বুঝতে পারবেন। যখন আপনি প্রপারলি কাজ করবেন, একদম স্পিডি, তখন কন্টেস্ট করবেন, ডিজাইন করবেন, তখন দেখবেন যে একটা টেক্সটের কত উপকারিতা। আর মাল্টিপল টেক্সট নিলে কত ঝামেলা। মাল্টিপল টেক্সট নিলে কোনো কারণে যদি একটাকে নাড়ান, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেল, উপরেরটার সাথে আবার আপনাকে অ্যালাইনমেন্ট করতে হবে। আর এইটাকে যদি আপনি নাড়ান, তাহলে আপনাকে অ্যালাইনমেন্ট করতে হচ্ছে উপরেরটার সাথে তো হচ্ছে না। তার মানে কি, ওরা একসঙ্গেই থাকতেছে, দুটো টেক্সট, তাহলে আপনাকে অ্যালাইনমেন্টের ঝামেলাটা কমে গেল, সময়টা বেঁচে গেল। এখন যেটা বিষয় আসতেছে যে একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটের দূরত্বটা কত হবে। তো একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটের দূরত্বকে বলা হয় লিডিং বলা হয়, লিডিং। আচ্ছা, এখন এই লিডিং অপশনগুলো আমরা পাবো কোথায়? আমরা যখন এখানে ডাবল ক্লিক করি, তখন তো এখানে কোনো অপশন আমরা খুঁজে পাই না। তো এই অপশনগুলো পাবো আমরা হচ্ছে ক্যারেক্টার প্যানেলে। কোথায় পাবো? ক্যারেক্টার প্যানেলে। আমরা যখন কোনো টেক্সট বাটনটাকে ক্লিক করি, অথবা কোনো লেখালেখি অথবা লেখাকে সিলেক্ট করি, তখন দেখেন সঙ্গে সঙ্গে উপরের দিকে দেখবেন ক্যারেক্টার প্যানেলটা শো করে।
আবার আপনি মুভ খুলে যান, ক্যারেক্টার প্যানেল কিন্তু নাই। যখন আপনি টেক্সটটাকে ডাবল ক্লিক করবেন, লেখাটা সিলেক্ট হয়ে গেল, ক্যারেক্টার প্যানেল অথবা টেক্সট বক্সের টেক্সটের যে লেয়ারটা সেটা প্যানেলটা চলে আসলো। এখান থেকে আমরা কোথায় যাব? লিডিং। এখান থেকে আমরা চলে যাবো ক্যারেক্টার বক্সে। এখানে গিয়ে দেখেন এখানেও কিন্তু সেই একই জিনিসগুলো আছে। কী কী জিনিস আছে? ফন্টের নাম আছে, তারপরে কি আছে, ফন্টের সাইজ আছে, ফন্টের স্টাইল আছে, যেটা আমরা ওখান থেকে সেট করে দিয়ে আসছি। পাশাপাশি যেটা আছে এই যে সেট দ্য লিডিং, ঠিক আছে? তার মানে একটা লাইনের সাথে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে। তো মনে রাখবেন, আপনারা যখন কোনো টেক্সট লিখবেন, সেই টেক্সটটাতে একাধিক যদি লাইন হয়, সেখানে সবচেয়ে ছোট যে লাইনটা, সব ছোট সাইজের যে টেক্সটটা, সেইটার যে সাইজ হবে তার থেকে 2 বেশি করে দেবেন লিডিং। তার চেয়ে কত বেশি করবেন লিডিং? 2 বেশি। আপনার এখানে, আমাদের এখানে 2টা লাইন, সর্বনিম্ন ছোট সাইজের টেক্সট কত সাইজ? 7। মানে কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? মানে এখানে আমরা একটা টেক্সট লিখছি যেখানে 2টা লাইন আছে, উপরের লাইনের টেক্সটের সাইজ 10, নিচের লাইনের টেক্সটের সাইজ 7। তাহলে লিডিংটা কত হবে? তাহলে মনে রাখবেন যে ছোট সাইজ যেটা টেক্সটের, সেটার সঙ্গে 2 যোগ করে লিডিং করবেন। তাহলে আপনার ফন্টের সাইজ যদি হয় 7, তাহলে লিডিং হবে 9। ফন্টের সাইজ যদি হয় 8, তাহলে লিডিং 10। ফন্টের সাইজ যদি হয় 9, তাহলে লিডিং 11। সেটা ছোটোটার উপর ডিপেন্ড করে, বড়োটার উপর ডিপেন্ড করে না। আর আপনি যদি বড়োটাকে কেন্দ্র করে করেন, তাহলে যেটা হবে তাহলে কত? 12। আর আমি যদি 12 দিতে এই ঘটনাটা কী করে দেখেন, কতটা গ্যাপ হয়ে গেল। এত গ্যাপ রাখলে জিনিস দেখতে খারাপ লাগবে। আর যদি আমরা ছোটোটাকে মেনটেন করি, তাহলে এই দুটোকে ডাবল ক্লিক করলে না করলে কিন্তু লিডিং কাজ করবে না। লিডিং কাজ করতে গেলে আপনাকে অবশ্যই এক বা একাধিক, মানে 2 বা ততোধিক লাইন হতে হবে। একটা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে লিডিং কাজ করে না, লিডিং নাই, তখন তো সেই একটা লাইন। কিন্তু যখন 2টা লাইন অথবা 3টা লাইন অথবা 4টা লাইন হবে, তখন কিন্তু লিডিংয়ের অপশনটা চলে আসবে। তখন আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে গিয়ে লিডিংটা করে দিলাম কত? 9। তাহলে এইটা হলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যে একটা লাইনের সাথে আরেকটা লাইনের ডিফারেন্স, আচ্ছা, ব্যবধান। এখন আসেন, অনেক সময় আমরা যেটা বলি যে আমরা নামটাকে আপার কেসে লিখতে চাই। কী কেসে লিখতে চাই? আপার কেসে। আমরা যদি লিখবো যে নামটাকে হাইলাইট করার জন্য নামটা কী কেসে লেখা হয়? আপার কেসে। তো আপার কেসে কীভাবে লিখবো? আপার কেসে কীভাবে লিখবো? আমরা আপার কেসে কীভাবে লিখি? জেনারেলি কিবোর্ডে ক্যাপস লকটা চেপে দিয়ে আপার কেস লিখে ফেলি, তাই না? কিন্তু আপনারা মনে রাখবেন, আপনারা কখনো ডিজাইন করতে গিয়ে আপার কেস লেখার জন্য ক্যাপস লক ইউজ করবেন না, কখনোই না। ক্যাপস লক লিখে আমরা কখনোই করবো না। তাহলে আমার যদি তাই হয়, তাহলে আমি তো এটা লোয়ার কেসে লিখছি, আমি যাচ্ছি এটাকে দেখতে সমস্যা হচ্ছে ভাইয়া। আচ্ছা, যদি আমার এটা যদি লোয়ার কেস থাকে, আমি এটাকে আপার কেস করতে চাচ্ছি, তাহলে যেটা করতে হবে, আমাকে এই টিটাতে ডাবল ক্লিক করতে হবে। টিটাতে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে পুরো সেন্টেন্সটা, পুরো টেক্সটটা কী হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। আমার কি পুরোটাই দরকার? না। আমি এখন কী করবো? আবার মাঝখানে একটা ক্লিক করবো, তাই আবার ঘুরে ক্লিক করিয়ে দেবো। আপনি লেখার মাঝখানে একটা ক্লিক করলে কী হবে? সিলেকশনটা উঠে যাবে, কিন্তু সেখানে ব্লিঙ্ক হবে। আপনি এখন মাউস দিয়ে দেখাই যায় যে আমি এইটাকে আপার কেস করতে চাই। এখন আপনি ক্যারেক্টার প্যানেলে গিয়ে এই যে এখানে দেখবেন অটোমেটিক ক্যারেক্টার প্যানেল শো করে। আপনি এখান থেকে দেখেন, এখানে ডাবল টি নামে একটা অপশন আছে, এটা ধরলে দেখা যাবে যে অল আপার কেস, অল ক্যাপস। আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন কী হয়ে গেল? আপার কেস হয়ে গেল। এখন বায়ার বলছে না, তুমি লোয়ার কেসে ফিরে আসো, লোয়ার কেসটাই ভালো লাগতেছিল। তাহলে আবার আপনি কী করেন? লোয়ার কেসে ক্লিক করেন, তাহলে লোয়ার কেস হয়ে গেল। আবার বলেন আপার কেস, আপার কেস। তার মানে কি, আপনি এখন এক ক্লিকে এটাকে চেঞ্জ করতে পারছেন। কিন্তু আপনি যদি ক্যাপস দিয়ে লেখেন, সেটা আর হবে না। ক্যাপস দিয়ে যদি লেখেন, তাহলে ওটাকে ছোটো করতে পারবেন না। ছোটো করতে হলে আবার আপনার লেখা লাগবে পুরো নামটা। তাহলে পুরো নামটা আপনাকে কী করতে হবে? আবার টাইপ করতে হবে। তাহলে সেটা ঝামেলা। তাহলে আমরা যদি চাই যে আমাদের এটাকে আপার কেস লোয়ার কেসের যদি করার কোনো বিষয় থাকে, তাহলে আমরা অবশ্যই লোয়ার কেসে লিখবো। লিখে যদি যদি বলে যে হ্যাঁ তুমি আমাকে আপার কেসে দেখাও, তাহলে আমরা কী করবো? এখান থেকে আপার অল ক্যাপস করে দেবো। আর যদি মনে হয় যে না, আমার অল ক্যাপসের দরকার নেই, তাহলে আমি এটা উঠে দেবো। তাহলে কী হবে? নর্মালি সে আগের পজিশনে চলে আসবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের নাম আর টাইটেলের ক্ষেত্রে। তবে আমরা এটাকে হাইলাইট করার জন্য আমরা যেটা করবো, আমরা এটাকে আপার কেসেই দিব। আপার কেসে দিলেই জিনিসটা দেখতে ভালো লাগে। আপার কেসে দিলাম। তাহলে এটা গেল আমাদের মোটামুটি নাম আর ডেজিগনেশন। এবার আসতেছি আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে। নেম আর ডেজিগনেশন হয়ে গেল। এখন আমার দরকার কি? কন্ট্যাক্ট ইনফরমেশন। সেই কন্ট্যাক্ট ইনফরমেশন কী হতে পারে? ফোন, মোবাইল, ইমেল, ওয়েবসাইট, অ্যাড্রেস, ফ্যাক্স, এগুলো হচ্ছে আমাদের কি? কন্ট্যাক্ট ইনফরমেশন। এগুলো আমাদের মাস্ট থাকবেই। তাহলে এখন দেখেন, এখন আমি আবার নতুন করে একটা লেখা লিখব। এখন আপনি নতুন করে যদি একটা টেক্সট লেখেন, তাহলে আবার আপনাকে টেক্সটের সাইজ দেখাই দিতে হবে, আবার সেখানে বোল্ড না কি সেটা দেখাই দিতে হবে,
স্ট্রং না সে দেখাই দিতে হবে। তো এত ঝামেলা করার দরকার কি? আমরা যদি অল্টার সেভ এটাকে ড্র্যাগ করি তাহলে কি হবে, এটা একটা কপি হয়ে গেল। এখন আমি কি করলাম, এটাকে ডাবল ক্লিক করে উপরের লেখাটাকে যদি ডিলিট করে দিই তাহলে কি থাকলো, জেনারেল ম্যানেজার সাইজ কত 7, এটার বোল্ড না ইয়ে যে রেগুলার আছে রেগুলার, আবার এদিকে শার্প আছে না স্ট্রং আছে শার্প। আচ্ছা লিডিং কত সেট করা আছে 9, তার মানে এইটাতে আর কোনো কিছু আপনাকে দেখা লাগবে না। এইটাতে যদি আপনি এখন এই লেখাটাতে যদি এডিট করেন তাহলে এই এতগুলো জিনিস আপনাকে আর নতুন করে সেট করতে হবে না, কারণ এগুলো থেকে আগের বার সেট করছেন, ওই টেক্সটের ক্ষেত্রে ওইটাই মনে আসছে তার। এখন দেখেন আমি কি করলাম, এটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করে সিলেক্ট করলাম, অথবা আমি এটাকে কি করলাম ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, অথবা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, যেভাবে সেভাবে আপনি করতে পারেন। করে আমি এখন কি দিলাম, আমার পার্সোনাল ইনফরমেশন দিলাম। তাহলে আমি এখন মনে করেন আমার ফোন নম্বর দিলাম, এইভাবে করে মনে করেন আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম। তাহলে এটা গেলো, ফোন গেল, মোবাইল গেল। এখন আমি কি দিব, মনে করেন আমি দিব ফ্যাক্স, তাহলে 05219878, তাহলে এটা মনে করেন আমার দেশের ফ্যাক্স। এবার আমি কি দিব, আমার কি দিব, আমি ইমেল দিব। এখন মনে রাখবেন, আপনি যদি ইমেলটা যদি জানেন তাহলে তো সেটা এক্স্যাক্টলি দিয়ে দিবেন, যদি না জানেন তাহলে কি লিখবেন। এখন আমরা যখন মনে করেন এখন আপনি আপনার ইমেল দেবেন, আপনার ফোন নাম্বার দেবেন, কখনোই পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। মনে রাখবেন, আপনি যখন ডিজাইনের কাজ করবেন তখন কখনোই আপনার ডিজাইনের মধ্যে যদি বায়ার না দিয়ে দেয় পার্সোনাল ইনফরমেশন দেওয়া যাবে না। আর বলবেন যে ও তো দিয়ে দেয়, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। এটা যদি মার্কেট প্লেস দেখে তাহলে কিন্তু খবর আছে আপনার অ্যাকাউন্ট থাকবে না, কারণ তখন আপনার ইমেল পেয়ে গেল মানে বায়ারটা আপনার সাথে এখন কমিউনিকেশন করে মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে হবে। সেই জন্য ওরা বলে যে কখনোই কোনোভাবে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না, না মোবাইল, না ফোন, না ফেসবুক, না ইনস্টাগ্রাম, কোনো কিছু শেয়ার করা যাবে না। ইভেন স্কাইপেও শেয়ার করা যাবে না। মার্কেট প্লেসে বায়ারদের সাথে কাজ করতে গেলে কোনোভাবে কোনো কিছু শেয়ার করা যাবে না। তাহলে এখন আপনি যদি কী দিবেন, ইমেলটা দিলে কী হবে, আপনি তো তার ইমেলটাও জানেন না। সেই বলছে তুমি আপাতত ডামি টেক্সট ইউজ করো, আমি পরে ফাইনাল টেক্সট দেবো, যে উইন হবে তাকে আমি ফাইনাল টেক্সট দেবো। এখানে কিছু প্রাইভেসি ইস্যু কাজ করে, যেটা হয় একটা কন্টেস্ট আসছে একজন, সে তার ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট সব দিয়ে দিচ্ছে ডেসক্রিপশন বক্সে। এখন বাংলাদেশিরা কতগুলো বদমাইশ আছে, যারা করে কি ফোন করে, স্যার প্লিজ গিভ মি অ্যাওয়ার্ড, স্যার প্লিজ অ্যাওয়ার্ড মি, অ্যাওয়ার্ড মেইল করে, স্যার প্লিজ অ্যাওয়ার্ড মেইল অ্যাওয়ার্ড, আমাকে উইন দেন, আমাকে উইন দেন। কাজ সে ভালো করবে না, সে কী করে বায়ারদেরকে ডিস্টার্ব করে। তখন বায়াররা এসে বলে যায় যে কেউ আমাকে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করবে। যদি এরকম করে অনেক কষ্ট কন্টেস্টে দিয়ে দেয় তখন আমরা বুঝতে পারি তার মানে এর আগে কেউ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তা নাহলে সেই লিখতো না এই কথাটা। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো, কখনোই পার্সোনাল ইনফরমেশন দেবো না। তাহলে কী দিব, তাহলে এগুলো সব ডামি টেক্সট ইউজ করবো। সেটা কী হতে পারে, মনে করেন আপনি একটা কান্ট্রি কোড ইউজ করলেন 1 2 3 4 5 6 7 8 9 0, তাহলে ডামি টেক্সট ইউজ করলেন। আচ্ছা, এই ক্ষেত্রে ফোনের ক্ষেত্রে তাই করলেন। ইমেলের ক্ষেত্রে কী করবেন, ইমেলের ক্ষেত্রে আমরা যেটা করি সবসময় ইনফো কিলো, আমরা যেটা করি ইনফো টেক্সট, অবশ্যই টেক্সট সিলেক্ট থাকতে হবে। এই টেক্সটে সিলেক্ট থাকা অবস্থা আপনি এটা ক্লিক করার পরে একদম এখানে এসে ইন্টার দেবেন, তাহলে নিচে চলে আসলো। এখন আমরা লিখবো info@youremail.com, যেহেতু আমি ওর ইমেল জানি না, তাহলে info@youremail.com, আবার ইন্টার দেবো। এখন আমি মনে করেন লিখবো তার ওয়েবসাইট লিখবো, তাহলে www.yourwebsite.com, ঠিক আছে। ফ্যাক্স যদি হয় এরকম, তাহলে আমরা এখান থেকে ওই জাস্ট এটাকে ফ্যাক্সটাকে এটা কপি করে এখানে দুটা সংখ্যা চেঞ্জ করে দিলাম, তাহলে এটা ফ্যাক্স। তাহলে এইভাবে করে আমরা কি করব, টেক্সট লিখে দিলাম একটা টেক্সট দিয়ে। এখন বলেন তো এখানে কি লিডিং আমাকে চেক করা লাগবে, এখানে ফন্টের সাইজ চেক করা লাগবে, কোনো কিছু করা লাগবে। দেখেন আমার লিডিং কত আছে, আমি যদি ডাবল ক্লিক করি, আমি এখানে যাই, আমার লিডিং নয়। তার মানে কি, আমি যে এই লেখাটাকে যে কপি করে নিলাম ওখানে তো লিডিং দেওয়া ছিল নয়, এই কারণে আমাকে আর বারবার করে এইটা করতে হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের যে প্রয়োজনীয় উপকরণ, আমরা নাম পেয়ে গেলাম, টাইটেল পেয়ে গেলাম, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পেয়ে গেলাম। এখন যেটা বিষয় হচ্ছে, এইটা ফোন আর এটা যে ফ্যাক্স, এটা আমি কীভাবে বুঝবো?
এটা যে ফ্যাক্স না, এটা যে মোবাইল না, আমি কীভাবে বুঝবো বলো? কোনো বুঝার উপায় আছে? আমি ফোন দিলাম, রিসিভ করলো, তো মনে করেন যে ফ্যাক্সের নাম্বারে তো দাগ ঢুকবেই না অনেক সময়, অথবা দেখা গেলো যে বেশি কল রেট কাটবে, তার মানে তখন আপনাকে একবার করে ফোন দেওয়া লাগবে। তো এইটা থেকে ইয়ে করার জন্য আগে যেটা করতো, ফোনের সামনে পি, ফ্যাক্সের সামনে এফ, ইমেইলের সামনে ই, ওয়েবসাইটের সামনে ডাব্লিউ লিখে দিত। এগুলো 1990 সালের আগে, 2000 সালের আগে এইভাবে করে ভিজিটিং কার্ডে এগুলো ইউজ হতো। এখন যেহেতু মডার্ন যুগ, এগুলো এখন বাইরে সেটা পছন্দ করে। এখন ওরা বলে যে তোমরা কি এইটার জন্য আইকন ইউজ করতে পারো, ছোটো ছোটো আইকনটা বলে দেবে যে এটা কী। তা আমরা যখন কী করি, আমরা এটার জন্য আইকন ইউজ করি, এই ইনফরমেশনগুলোকে আইডেন্টিফাই করার জন্য, যে হ্যাঁ এটাই তোমার ফোন, এটাই ফ্যাক্স, এটা ইমেল, এটা ওয়েবসাইট, এগুলো করার জন্য আমরা কী করি, আইকন ইউজ করি। তাহলে সেই আইকনগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে এখানে, এই টেম্পলেটের মধ্যে আইকন নিয়ে আসতে হবে। আইকন নিয়ে আসার পর সেই আইকনগুলোকে আমাদেরকে টেক্সটের সাথে সাজাইতে হবে, অ্যালাইন করতে হবে। তাহলে আমাদের এই টেক্সট আইকনগুলো দরকার। সেই আইকনগুলো আমরা কোথায় পাবো? তো আইকনগুলো আমরা আপনাদের কাছে দিয়ে দিব। আইকনগুলোর জন্য আমাদের কাছে একটা আইকনের টেমপ্লেট সাজানো আছে, আমি এটা নিজে সাজায় রাখছি, তৈরি করে রাখছি। এখানে অনেকগুলো আইকন আছে, যখন যেটা প্রয়োজন হয় আমরা সেটা নিয়ে গিয়ে ইউজ করি। এখন দেখেন এখানে আমি সাজা রাখছি ফোন, ফ্যাক্স, ইমেল, ওয়েবসাইট। আমি কি করলাম, এখান থেকে চারটাকে ড্রাগ করলাম, কিসে থাকা অবস্থায়, মুভ টুলে থাকা অবস্থায় ড্রাগ করে আমি এইভাবে করে এটাকে নিয়ে গেলাম, এখানে গিয়ে ছেড়ে দিলাম। যে কোনো জায়গায় আপনি ছেড়ে দেন, তাহলে কি হলো, এই যে আইকনগুলো চলে আসলো। এখন আইকনগুলা যদি এরকমটা হয়, ভাল লাগবে? ভাল লাগবে না। তার মানে আইকনগুলোর জন্য অবশ্যই আপনার প্রতিটা এক সাইজ হবে এবং আইকনগুলোর জন্য অ্যালাইনমেন্ট ঠিক থাকে। এখন ধরেন সব ঠিক আছে, এই আইকনটা এই যাবে, ভাল লাগবে? ভাল লাগবে না। তার মানে ডিজাইন করার সময় অ্যালাইনমেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে অ্যালাইনমেন্টের জন্য আপনার পুরো ডিজাইনটাই চেহারাটা নষ্ট হয়ে যাবে। আপনি পুরো ডিজাইনটা করছেন, সাপোজ মনে করেন আপনি আমরা লক করে দিতে পারি, আপনি ডিজাইনটা করছেন, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, ফাইনাল কমপ্লিট। আপনি এখন কাজ করার সময় হঠাৎ করে আপনার হাতটা মাউসের মধ্যে পড়ে এটা মনে করেন যে এত দূরে নেমে আসছে, হয়তো ডিজাইনটা কেমন লাগছে। একটা আইকন শুধুমাত্র কি হয়েছে, অ্যালাইনমেন্ট নাই, নিচে চলে আসছে, তার মানে কি পুরো ডিজাইনটা আপনার নষ্ট হয়ে গেল, পুরো রিজেক্ট, একটা ছোট আইকনের কারণে। তার মানে আমাদের কি করতে হবে, কি আইকনগুলো প্রপারলি এক সাইজের হতে হবে। এখন আইকনগুলো প্রপারলি এক সাইজ কীভাবে হবে, এটা করার জন্য আপনারা যেটা করতে পারেন, এই যে আইকনগুলো আমাদের সামনে আছে, এই চারটা আইকনকে আমরা একসঙ্গে সিলেক্ট করতে পারি। কীভাবে সিলেক্ট করতে পারি, উপরেরটা সিলেক্ট করে নিচেরটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করতে পারি। বলছিলাম না যে একাধিক লেয়ারকে আপনি যদি একসঙ্গে সিলেক্ট করতে চান, তাহলে উপরের লেয়ারটা সিলেক্ট করে একবারে নিচের লেয়ারটা, মানে যে পর্যন্ত আপনি সিলেক্ট করবেন, তাহলে আমি উপরে এটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এইটাকে ক্লিক করলাম, একসঙ্গে তাহলে চারটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। করার পরে আমি যদি কন্ট্রোল টি দিই, তাহলে দেখেন এখানে একটা লাইন। এখন দেখেন এই একটা বাউন্ডারি বক্স, বাউন্ডারি বক্সের মধ্যে আপনার আইকনগুলো কি বাউন্ডারি বক্স ঘেসে আছে কিনা, লেগে আছে কিনা, এইভাবেও আপনি করতে পারেন। আপনি যে বুঝতে পারেন যে আপনার আইকনের সাইজ ঠিক নাই, তাহলে আপনি যদি এখন দেখেন, আমি যদি এইটার সাইজ বাড়াই দিই, বাড়াই দিলাম, এখন যদি আমি কি করি, অ্যালাইন করি, আমি যদি দেখতে চাই আইকন সাইজ দেখেন, তাহলে এই গ্যাপ ট্রান্সফর্ম যদি করি, তাহলে দেখতে পাচ্ছি যে এটা বড় আর এগুলা ছোটো। এখন আমাকে কী করতে হবে, হয় এটাকে ছোটো করতে হবে, না এগুলোকে বড় করতে হবে। এখন এমন বড় করা যাবে না যেটা আবার টেক্সটের চেয়ে আইকনের সাইজে বড় হয়ে গেছে, তাহলে দেখতে খারাপ লাগবে। মানে জাস্ট আইকনটা কী হবে, টেক্সটের সামনে ছোট্ট একটা আকারে থাকবে, হ্যাঁ, তা যাতে করে দেখতে ওর, হ্যাঁ, আইকনের সাইজটা আমি বলতেছি। আইকনের সাইজটা আপনারা যেটা মেনটেন করবেন, যে এই যে টেক্সটের সামনে যখন আইকনটাকে নিয়ে আসবেন, এই আইকনটা যেন টেক্সটের চেয়ে বড় না, ঠিক আছে? তাহলে বড় হয়ে গেছে এটা, তাহলে আমাকে কী করতে হবে, এটা ছোটো করতে হবে, টেক্সটের লাইনটার চেয়ে যেন বড় না হয়। এখন একটু অ্যারোকে দিয়ে গেলেন, এই যে টেক্সটের লাইনে সমান হয়ে গেল, বড় হলে দেখতে কী লাগবে, খারাপ হবে। তাহলে এখন দেখেন আমাকে কী করতে হবে, এগুলোও নিয়ে আসতে হবে। কারণ এটাকে আমি ইমেলের সামনে নিয়ে আসলাম, এখন আমি দেখতে পাচ্ছি যে এই আইকনগুলোর সাইজ কি বড়, আইকনগুলোর সাইজ
বড়, তাহলে কি করলাম, এই যে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে সি পলটা চেপে ধরে শুরু করতেছি, এই যে একটা কর্নার ধরে ড্র্যাগ করতেছি, ঠিক আছে, একটা কর্নার ধরে ড্র্যাগ করতেছি, ছোট হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে বেশি ছোট হয়ে গেলো। এখন আপনি এখন মেজারমেন্ট বুঝতে পারতেছেন না, তাহলে আপনি কাজ করেন, এখান থেকে একটা গাইড নিয়ে নিন, এইখান থেকে একটা গাইড। তাহলে এখন দেখেন এটা ছোট হয়ে গেছে, তাহলে আপনি কি করেন এটাকে এই বড় বড়, তাহলে এখন দেখেন গাইড নিচ্ছেন, এখন দুটো সমান হয়েছে। যদি মনে হচ্ছে এটা একটু বেশি বড় হয়েছে, এইটা গাইডের বাইরে বের হয়েছে, তাহলে এই ছোটো করে দেন এটাকেও, তাহলে কি হলো, এইটা সমান সাইজ হয়ে গেল। এবার আপনি তাহলে এই গাইডের মধ্যে এটাকেও নিয়ে আসেন, এখন এটা কি হয়েছে, বড় হয়েছে, আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট করে নেন, এই যে গাইডের ভিতরে নিয়ে আসেন। 19-20 কোনো ব্যাপার না, কিন্তু অনেক বেশি কম বেশি হলে তখন দেখতে খারাপ লাগে। আবার কি করেন, এটাকে ছোট করে নেন, এইভাবে করে আপনি এগুলোকে আইকনগুলোকে এর সামনে বসাবেন, ঠিক আছে। তবে একবারে আবার ছোট করিয়েন না, তাহলে আবার দেখা যাবে না, একবারে ছোট করা যাবে না, তাহলে আবার কি হবে, দেখা যাবে না। আর আইকনগুলোকে কখনো একবার টেক্সটের সঙ্গে লাগিয়ে রাখা যাবে না, একটু করতে হবে, একটু গ্যাপ রাখতে হবে, ঠিক আছে। এখন দেখেন এখানে যেটা হয়েছে যে আমরা 7 ফন্ট নিচ্ছি, আইকনগুলো ছোট করলে অনেক ছোট হয়ে গেছে, তার মানে আইকনগুলো বেশি ছোট হয়ে গেছে। আইকন এত ছোট করলে আবার কী হবে, আপনি যখন এইভাবে দেখবেন ডিজাইনটাকে, তখন দেখবেন যে আপনার আইকন ছোট হয়ে গেছে। তার মানে আইকনটাকে একটু ব্যালেন্স করতে হবে। সেই কারণে আমরা যখন আইকনটাকে নিয়ে আসছিলাম আমাদের টেমপ্লেট থেকে, ওটা একটা পারফেক্ট সাইজ ছিল। এই যে এইটাকে যে নিয়ে আসছিলাম, এটা কি ছিল, পারফেক্ট সাইজ ছিল। আমরা এটাকে ছোটো বড়ো করার দরকার নাই। আপনি যেটা করতে পারেন যে এখন এই 4টে আইকনকে ট্রান্সফর্ম করতে পারেন, ট্রান্সফর্ম করে এইখানে নিয়ে এসে বসাই দিতে পারেন। বসাই দিলেন, এখন দেখতেছেন যে এই ওয়েবের আইকনটা ওয়েবসাইটের বরাবর নাই, তাই না। তাহলে এখন যেটা করেন, এই ওয়েবসাইটের আইকনটাকে ক্লিক করেন, ওয়েবসাইট আইকনটাকে কি করেন, ক্লিক করলে তার লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। আপনি এখন অ্যারো কি দিয়ে একটু নিচের দিকে অ্যাডজাস্ট করেন, অনলি নিচে, রাইটে না লেফটে না। রাইটে লেফটে নিয়ে গেলে কী হবে, অ্যালাইনমেন্ট আবার নষ্ট হয়ে গেল, তার মানে আপনার অ্যালাইনমেন্ট আবার করতে হবে। আপনি জাস্ট কী করলেন, অ্যারো কি দিয়ে নিচে নামিয়ে দিলেন। এখন তাহলে বলতে পারেন, ভাই ইমেলটাও তো বলে নেই, ইমেলটাও মেলে নেই, আপনার স্ক্যান ইয়েটাও মেলে নেই, ফ্যাক্সটাও মেলে নেই। এখন আপনি যেটা করবেন, মনে রাখবেন, এই ধরনের যদি একাধিক আইকনকে যদি আপনি অ্যালাইন করতে চান টেক্সটের সঙ্গে, তাহলে যেটা করতে পারেন, একবারে উপরের টেক্সটটাকে সিলেক্ট করবেন আর একবারে নিচেরটাকে সিলেক্ট করবেন। তাহলে আমরা কি করলাম, এই যে উপরেরটা আর নিচেরটা কোনটা, এইটা। এখন এখানে দেখেন এগুলো আবার এলোমেলো হবে, আমি দেখতেছি যে এটা আছে কোথায়, নিচে, কিন্তু এখানে আবার আমার উপরে। তাহলে আপনাকে কী করতে হবে, লেয়ারটা একটু সাজায় নিতে হবে। তাহলে এখানে দেখতেছি আমার এটা কি, ফোনের আইকন, এটা কোথায় আছে, ওপরে। তাহলে আমি কি করি, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে যাই, থার্ড ব্র্যাকেট ইন আউট করলে আপনি বুঝতে পারবেন যে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। আজকে ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেল। প্রথম দিন অনুযায়ী আমরা কখনোই এত লম্বা ক্লাস নেই না, প্রথম দিন, তা হচ্ছে শেষ করে দিই। আচ্ছা, এই যে ওপরেরটা উপরে থাকলো, এরপরে কোথায় আছে, এটা কি ফ্যাক্সেরটা আছে 2 নম্বরে, কিন্তু এখানে গেছে কয় নম্বরে, 4 নম্বরে। এটাকে আমরা উপরে উঠাই নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন আইকন। এটা কি ইমেলেরটা 3 নম্বরে, এটা 3 নম্বরে, তাহলে এটা কোথায় আছে এখন, 4 নম্বর। তাহলে এখন দেখেন এটা 4 নম্বর, এটা 1 নম্বর। শিফট চেপে যদি আমি এইভাবে সিলেক্ট করি, তাহলে কি হবে, 4টে একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এখন আমি কি করব, এখন এটাকে এইদিকে আর কাজ করতে না গিয়ে আমি সরাসরি চলে দেবো এই অ্যালাইনমেন্টের ডান পাশে একটা অপশন আছে, ডিস্ট্রিবিউট। এগুলো একদিনে হবে না, বুঝছেন, আজকে খালি জাস্ট একটু দেখে নেন। এগুলো আরও অনেক কথা হবে, এগুলো একদিনে দিলে মাথার মধ্যে ঢুকবে না, আমরা এগুলো নিয়ে আরও অনেক কথা বলবো। এই যে ডিস্ট্রিবিউটে এসে দেখেন, এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে 2 ভাবে করা যায়, একটা হচ্ছে ওপর নিচে ডিস্ট্রিবিউট, একটা হচ্ছে পাশাপাশি ডিস্ট্রিবিউট। আমি যদি ওপর নিচে করতে চাই, তাহলে কী করতে হবে, আমাকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করতে হবে। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটে আবার দেখেন এখানে অপশন আছে যে ভার্টিক্যাল টপ এজ, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, ভার্টিক্যাল সেন্টার, আবার আছে ডিস্ট্রিবিউট বটম এজ। তা আমি করবো কি, ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলে যেন কী হলো,
অটোমেটিক্যালি সে জায়গা মতো বসে গেল। উপরেরটাকে ঠিক মতো বসাই নিচ্ছি, নিচেরটাকে বসাই নিচ্ছি, বাকি দুটো অটোমেটিক বসে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে ওরা জায়গা মতো, যে কতটুকু আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে ডিস্ট্রিবিউট হয়ে গেল, তাহলে এগুলো প্রপারলি আমার টেক্সটের সামনে চলে আসলো। এখন যদি মনে হচ্ছে যে না একটু নিচে নামছে, তাহলে আপনি কী করতে পারেন, সবগুলো একসঙ্গে ধরে অ্যারোকে দিয়ে একটু উপরে উঠে যাবে। কিন্তু আর মাউস দিয়ে করা যাবে না, মাউস দিয়ে করলে আবার ডিস্ট্রিবিউট নষ্ট হয়ে যাবে, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি কনফিউজ যে আইকনগুলো কি এক লেভেলে আছে কিনা, এক লাইনে আছে কিনা, স্ট্রেট আছে কিনা চেক করে। আপনি চোখের দেখায় বিশ্বাস করবেন না, আপনি কী করবেন, এখান থেকে কী করবেন, ভার্টিক্যাল সেন্টার, অ্যালাইন হরিজেন্টাল সেন্টারে ক্লিক করবেন। হ্যাঁ ঠিক আছে, নড়ে নেই, নড়লে বুঝতেন যে অ্যালাইন ঠিক মতো ছিল না, এখানে ক্লিক করছেন, নড়ে নেই, তার মানে ঠিক আছে। তাহলে এখানকার এই যে 4টা আইকন, এটাকে আমরা একটা গ্রুপ করে নিলাম, এটার নাম দিয়ে দিলাম কি, আইকন। আর এই যে লেখাটা লিখলাম এটা কি, এটাকে গ্রুপ করে দিলাম, একটা গ্রুপ করে নাম দিয়ে দিলাম এটা টেক্সট, হয়ে গেল। এখন এই আইকন আর টেক্সট মিলে একটা গ্রুপ, আইকন আর টেক্সট মিলে আর একটা গ্রুপ, সেই গ্রুপটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। ঠিক আছে, তাহলে এইটা পুরোটাই একটা সেট আর এটা একটা সেট। এখন আমি যদি এগুলোকে আবার সমান করতে চাই, তাহলে এইটাকে ধরে আবার নড়া যাবে না, এইটাকে ধরে যদি আমি এইভাবে টান দিই, তাহলে কিন্তু এখানে আবার নষ্ট হয়ে গেল অ্যালাইনমেন্ট, তাহলে এই কাজটা করা যাবে না। এটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে আমাকে আবার পিছনে ফিরে আসতে হবে। পিছনে ফিরে আসলাম, এক ধাপ পিছনে ফিরে আসলাম কন্ট্রোল জেড দিয়ে। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এটাকে আমাকে অ্যালাইন করতে হবে। তো আজকে এত বেশি কথা বলা যাবে না, আমরা নেক্সট দিন আলোচনা করবো। একদিনে এলে অনেকেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে একদিনই এত ক্লাস, আজকে আরও ঠিক আছে। আচ্ছা, আপনাদের যেটা কাজ থাকবে, যে আপনাদেরকে আমরা আজকে ওই আইকনের টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন, প্রত্যেকে বাসায় গিয়ে ভিজিটিং কার্ডের একটা টেমপ্লেট তৈরি করবেন, যে টেমপ্লেটের মধ্যে ফুল ভিজিটিং কার্ডের টেমপ্লেটটা হবে, ফুল একদম ব্লিড এরিয়া সহ, এবং সেখানে ব্লিড এরিয়ার অংশটাও থাকবে, এবং এই ব্লিড এরিয়ার ফোল্ডারটাও থাকবে। থাকার পরে আপনারা যেটা করবেন, আপনার নিজের নাম, টাইটেল, টেক্সট লিখবেন, সেটা যে কোনো ফন্ট হোক। আপাতত আপনাদের কম্পিউটারে তো ফন্ট নাই, আমরা নেক্সট দিন ফন্টগুলো আপনাদেরকে দিয়ে দিব। আজকে ফন্ট দিচ্ছি না, আজকে ফন্ট দিলে অনেক সময় লাগবে পেন ড্রাইভে যাইতে। নেক্সট দিন আমরা আপনাদেরকে ফন্ট দিয়ে দিব। তাহলে আজকে আপনি ডিফল্টভাবে আপনার কম্পিউটারে টাইম নিউ রোমান আছে, প্রত্যেকের কম্পিউটারে ওই টাইম নিউ রোমান দিয়ে আপনি লিখে নিয়ে আসবেন, ঠিক আছে। তবে রুলস কিন্তু মেনটেন করতে হবে। আমি দেখবো যে আপনি ফন্টের সাইজ কত ইউজ করছেন, টেক্সটের সাইজ কত ইউজ করছেন, লিডিং কত ইউজ করছেন, এগুলো আমি দেখবো। আপনি ফন্টটাকে বোল্ড করছেন না রেগুলার করছেন। এখন দেখা গেলো যে আপনি টেক্সটগুলো সব বোল্ড করে নিয়ে এসছেন, তার মানে আপনি রুলস ফলো করলেন না। আমি যা যা বললাম সব রেকর্ডিং হয়েছে, সব রেকর্ডিং থাকলো। আপনি জায়গা থেকে বাসায় যে আবার শোনেন, আবার 1 ঘন্টা ধরে আবার দেখেন, তারপরে যখন শুরু করবেন কনফার্ম হয়ে শুরু করেন যে হ্যাঁ এখন আমি সব মাথার মধ্যে আসে, আমার গেঁথে গেছে ক্লাসটা, এখন আমি শুরু করবো। শুরু করে আবার আমি যেন দেখি না যে আপনি বোল্ড টেক্সট নিয়ে এসছেন, আপনি টেক্সটের জন্য কারো বোল্ড না দেখি। আমি যেন দেখি না যে আপনার ফন্টের সাইজ আপনি 9 করে নিয়ে এসছেন, 8 করে নিয়ে এসছেন। আমি যেটা বলছি সেইভাবে করে আপনি জাস্ট আপনাকে এটা এখানে যেখানে সেখানে থাকলেই হলো। আপনার এটা কোথায় থাকলো সেটা দেখার বিষয় না। আপনার এই সেফটি এরিয়ার আপনি আবার কী করেন না, সেফটি এরিয়ার বাইরে নিয়ে যাবেন। এই সেফটি এরিয়াটা আছে কিনা আমি সেটাও দেখবো, যে আপনার টেমপ্লেটের মধ্যে সেফটি এরিয়া আছে কিনা, ব্লিড এরিয়া আছে কিনা, এগুলো কিন্তু দেখবো। আর আপনার যে টেক্সটটা লিখছেন, সেই টেক্সট লেখার যে রুলসটা সেটা মেনটেন করছেন কিনা, লিডিংটা ঠিক আছে কিনা, এটা দেখবো। আজকের বিষয় এতটুকুই। নেক্সট দিন আসবে আবার পুরো সেটের অ্যালাইনমেন্ট, তারপরে লোগো নিয়ে আসা, সেই লোগো কালারের সঙ্গে ম্যাচিং করে, আইকনের কালার ম্যাচিং করা, টেক্সটের কালার ম্যাচিং করা, এগুলো নেক্সট দিন।